মাইগ্রেশন স্বাভাবিক, মানে আমাদেরকে মেনে নিতে হবে মাইগ্রেশন একটা স্বাভাবিক জিনিস, কিন্তু অতিরিক্ত মাইগ্রেশন স্বাভাবিক নয়। উড়িষ্যার সঙ্গে তো আমাদের যোগাযোগ অনেক দিনের, কিন্তু এই যে রিসেন্টলি হচ্ছে, আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে আরো বেড়ে গেছে। এই যে বাংলাদেশি যে এই যে অনুপ্রবেশকারী গোটাতে হয়ে গেছে, ঘুষপেটিয়া ঢুকে গেছে, এই ওয়ার্ডগুলো যখন নোয়িংলি ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে আমরা বাংলাভাষীরা। অনেক বাঙালিকে কিন্তু অনেক জায়গায় বাড়ি দিতে একটু কিন্তু বোধ করে, কারণ উন লোক তো মাছ মাংস খাতে। এটাও কোথাও না কোথাও ভালনারেবিলিটির কারণ হচ্ছে। এই জায়গায় যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে হলো কি, পরিযায়ী, বাঙালি, সংখ্যালঘু এবং গরিব, চারটে স্তরেও ভালনারেবল। তাকে তো অ্যাটাক করা তো আরো ইজি হয়ে যাচ্ছে। নমস্কার, সব প্রশ্ন চলবে আরেকটা পর্ব। আজকে শীত শীত একটা ভাব এসছে, এই সময় তো একটা উৎসবের আমেজ থাকে চারিদিকে। তবে আমাদের আজকের পর্বটা খুব ভালো থাকার পর্ব নয়, মানে এক শ্রেণীর মানুষের চূড়ান্ত খারাপ থাকা নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, যে এ রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষজন প্রায়শই চূড়ান্ত হেনস্থা, শারীরিক নিগ্রহ এবং এমনকি প্রশাসনিক হেনস্থারও শিকার হচ্ছেন। তাদেরকে কখনো বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে, কখনো বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন বন্দি করে রাখা হচ্ছে, কখনো আবার মানে চূড়ান্ত অকল্পনীয় যেটা ঘটনা, বাংলাদেশে ছুঁড়ে ফেলা হচ্ছে কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে। তো এইটা কেন হচ্ছে হঠাৎ? এই ধরনের ঘটনার বাড়বাড়ন্তের কারণটা কি? এর পিছনে কোন ধরনের রাজনীতি কাজ করছে? এই যেসব মানুষজন এই ধরনের আক্রমণের শিকার হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন, তাদের জন্য কারা এই মুহূর্তে কাজ করছেন? মানে আপনারা দেখেছেন যে একদম সাম্প্রতিক ঘটনা, সোনালী খাতুন দীর্ঘদিনের টালবাহানার পর অবশেষে ফিরতে পেরেছেন বাংলায়। যদিও এখনও তার আত্মীয়রা ফিরতে পারেননি, অন্তত আমরা যখনই পডকাস্ট শ্যুট করছি, জানি না পডকাস্ট প্রকাশিত হওয়ার আগে তারা ফিরতে পারবেন কি না। সেই সব নিয়ে আজকে আলোচনার জন্য আমরা পেয়ে গিয়েছি পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের স্টেট কনভেনার সাফিন আলীকে। সাফিন পেশায় চিকিৎসকও বটে। তার সঙ্গে আমরা এই যে জ্বলন্ত যে ইস্যু, এটার বিষয়ে নানাবিধ আলোচনা করব। সাফিন, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত জানাই। নমস্কার। সাফিন, প্রথমেই মূল আলোচনা ঢোকার আগে আমি একটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই। এটা আসলে এই যে পরিযায়ী শ্রমিক, এই নামকরণটা নিয়ে আমরা পরিযায়ী শব্দটা মূলত ব্যবহার করি পাখিদের জন্য, যারা একটা সময় অন্যান্য দেশ থেকে এখানে উড়ে আসে, এসে ডিম পাড়ে বা একটা কলোনি গড়ে তোলে, আবার ফিরে যায়। এখন এই রাজ্যে কাজ নেই, সেজন্য অন্য রাজ্যে চলে যাওয়ার ঘটনা শুধুমাত্র যে শ্রমিক শ্রেণীর মধ্যে ঘটছে তা তো নয়। একটা বড় অংশের মধ্যবিত্ত কম বয়সের ছেলেমেয়েরাও বাইরে চাকরি করতে চলে যান। আইটি সেক্টরের বিরাট অংশ বাইরে কাজ করেন, কিন্তু তাদের কিন্তু আমরা পরিযায়ী বলি না, তাদের কিন্তু আমরা বলি প্রবাসী বাঙালি বা প্রবাসী, এরকম একটা শব্দ আমরা তাদের জন্য ব্যবহার করি। তো এই শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে যে পরিযায়ী শ্রমিক ব্যবহার করাটা, এটা নিয়ে নাগরিকের তরফে আমাদের কিছুটা আপত্তি আছে। এ নিয়ে নাগরিকের লেখাও প্রকাশিত হয়েছে। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের একজন হিসাবে আপনি এই শব্দের ব্যবহারটা কিভাবে দেখেন? দেখুন, এই জায়গায় প্রথম হচ্ছে গিয়ে পরিযায়ী বা প্রবাসী, এই যে দুটো শব্দ আপনি বললেন, এইটা আপনি এটা কিন্তু ঠিক লক্ষ্য করেছেন। এটা এবং খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন, যে যখন আমরা শ্রমিক শ্রেণী দেখছি তখন পরিযায়ী বলছি, যখন আমরা একটু মিডিল ক্লাস বা আপার ক্লাস দেখছি তখন আমরা কিন্তু প্রবাসী বলছি। তো এই দুটো শব্দের ভেতরে কিন্তু ফারাক কিন্তু খুব কম, একটা সুতোর ব্যবধান আছে। কীরকম? পরিযায়ী যারা হচ্ছে তারাও বাইরে কাজ করছে, প্রবাসী যারা হচ্ছে তারাও বাইরে কাজ করছেন বা বাইরে থাকছেন, কিন্তু এই দুটো শব্দ আমরা খুব আননোয়িংলি বা নোয়িংলি কিন্তু শ্রেণীগত যে ডিফারেন্স, ওটাকে আমরা কিন্তু ডিনোট করে ফেলছি। মানে এই যে ভাষাগত ব্যবহার, এই ভাষাগত ব্যবহারটা কিন্তু আমরা কোথাও না কোথাও শ্রেণী বিভাজন করে ফেলছি। তো
কিন্তু আমার মতে এই যে আমরাও পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ কেন ব্যবহার করেছি, আমাদের সংগঠনের নামও তাই। এটাকে আমরা, এর কারণটা হচ্ছে পরিযায়ী কারা এবং প্রবাসী কারা দুজনই কিন্তু পরিযায়ী, সমস্ত পরিযায়ী কিন্তু প্রবাসী, কিন্তু সমস্ত প্রবাসী কিন্তু পরিযায়ী নয়। কেন? কারণ হচ্ছে প্রবাসী ওয়ার্ডটাকে আমরা ইউজ করি মেইনলি যে মিডিল ক্লাস এবং আপার মিডিল ক্লাসের জন্য, কারণ এই ওয়ার্ডটা হচ্ছে মর্যাদা সূচক এবং কোথাও না কোথাও মধ্যবিত্ত সঙ্গে এটা যায়। কিন্তু পরিযায়ী ওয়ার্ডটার ভেতরে ডিনোট করে, এটাতে ধ্বনিত হয় যে ভঙ্গুরতা, অস্থায়িত্ব এবং মানে কোথাও না কোথাও যে অনিশ্চয়তা। কারণ যারা বাইরে শ্রমিকের কাজ করতে যাচ্ছেন, এই যে আপনি বললেন পরিযায়ী পাখি, এটা কিন্তু আপনি খুব ভালো কথা বলেছেন। পরিযায়ী পাখি উড়ে উড়ে আসে, ওরা 2-3টে কারণের জন্য আসে। একটা হচ্ছে গিয়ে ক্লাইমেটের চেঞ্জের জন্য ডিম পাড়তে আসে, না হলে খাবারের খোঁজে আসে। ঠিক পরিযায়ী শ্রমিকরাও কিন্তু ঠিক পাখির মতোই, এদের কোনো কাজের নিশ্চয়তাও নেই। এদের কাজ হচ্ছে অনিশ্চয়তায় ভরা। এরা কোথায় কি কাজ করবে তারও কিন্তু ঠিক ঠিকানা থাকে না। কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে এর একটা নিশ্চয়তা থাকে। আমরা যারা প্রবাসী হয়ে যাই তাদের কিন্তু একটা কাজের ঠিকানা থাকে। এইখানে আমি একটা জিনিস উল্লেখ করব, 2019 সালে যখন আমি MBBS পাস আউট হই, তারপরে আমি গুজরাতে একটা হাসপাতালে জয়েন করি এবং কোইন্সিডেন্টালি হাসপাতালটা একটা শ্রমিক হাসপাতালই ছিল। ESI এর নাম শুনেছেন? ESI এর হাসপাতাল ছিল। আমি যখন ওখানে যাই, গুজরাতের ভাপি অঞ্চলে, ভাপি সিলভাসা এরিয়াটা হচ্ছে পুরো ফ্যাক্টরি এরিয়া, ওখানে বেসিক্যালি কেমিক্যাল ফ্যাক্টরি থাকে। আমি যখন ওখানে যাই, মানে এটা কি দাদরা ওই দিকটাতে? হ্যাঁ, দাদরা সিলভাসা ওই জায়গাটাতে। তো আমি যখন যাই, আমার তখন আমি অলরেডি জেনেই যাই যে ওখানে আমাদের এরিয়ার অনেক ছেলেপুলে থাকে, কাজ করে, কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না যে কোথায় কাজ করে না কাজ করে। আমি যখন যাই, আমি হাসপাতালে জয়েন করি, তারপরে আমার নিজের কাজিনও ওখানে কাজ করতো। আমরা ওর সঙ্গে যাই, ওর রুমেও যাই। এবার আমি আমার নিজের থেকে হাসপাতাল থেকে একটা কোয়ার্টার পাই, ওখানে আমি প্রথমে থাকার চেষ্টা করি, তারপরে ওখানে আমার ঠিক হয় না, তো আমি নিজে একটা ফ্ল্যাট নিই। এই যে যখন আমি থাকছি, ও থাকছে, দুজনই একই এরিয়ায়, দুজনে কাজিন, দুজনে উঠে এসেছি একই এরিয়া থেকে, কিন্তু আমি কোথাও না কোথাও একটা ডিফারেন্স দেখতে পেলাম। এই জায়গায় আমি কিন্তু প্রবাসী, আমি ওখানে গেছি ডাক্তারি করতে, আমার একটা জবের সিকিউরিটি আছে। এবারে জিনিসটা ও কেন পরিযায়ী হচ্ছে? কারণ ও সকালবেলা 9টার সময়, আমিও উঠে হাসপাতালে আসতাম, ও ধরুন 7টার দিকে কাজে যেত। আমার ঠিক ছিল যে আমি 9টার সময় যাব, 5টা কি 6টার দিকে আবার হাসপাতাল থেকে বাড়ি ব্যাক করব। আমি জানি আমার হাসপাতাল আমার বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে, কিন্তু ও প্রত্যেক দিন উঠে কোনো দিন 5 কিলোমিটার দূরে যেত, কোনো দিন 15 কিলোমিটার দূরে যেত, কোনো দিন খানভেল অবধি যেত, 50 কিলোমিটার যেটা দূরে। এবারে ও কিন্তু পরিযায়ী, এই কারণে ওকে আমরা ডিনোট করছি পরিযায়ী শ্রমিক হিসাবে। ও এর আগে হায়দ্রাবাদে, ওইখানে কাজে যাওয়ার আগে ও হায়দ্রাবাদে হোটেলে কাজ করতো, রান্নার কাজ করতো। তারপরে তাহলে আপনি বলবেন যে তাহলে গুজরাতে গেছে, তাহলে অবশ্যই রান্না থেকে প্রমোশন পেয়ে গুজরাতে গেছে। না, ও ওখানে গিয়ে কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করছে প্লাম্বার হিসাবে। তাহলে ওর কিন্তু, ও যে ওখানে গেছে ফর বেটার অপরচুনিটি গেছে, কিন্তু ওর কিন্তু ঠিক নেই, ওর জব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে ও যদি আর একটা ভালো অপরচুনিটি পায়, ও হয়তো কলকাতায় এসে কোথাও কাজে জয়েন করবে অন্য কোনো প্রফেশনে। বা ও ধরুন হাসপাতালেরই, যেহেতু 10 পাস আছে কি 10 পাস আছে, ও হয়তো কি হাসপাতালেরই কোনো একটা ওয়ার্ড বয়ের কাজ করতে পারে, যদি ও পার্মানেন্ট জব পেয়ে যায়। তো এই কারণে এই যে জবের অনিশ্চয়তা, ওদের যে মানে স্বাস্থ্যের কোনো নিশ্চয়তা নেই, ওদের জবের নিশ্চয়তা নেই, ওদের ইনকামের নিশ্চয়তা নেই, এই যে অনিশ্চয়তার জন্য ওরা হচ্ছে পরিযায়ী। কিন্তু আমরা যারা হচ্ছে গিয়ে বাইরে গিয়ে কাজ করি, বাইরে গিয়ে থাকি, এই যে মিডিল ক্লাস বললেন কি আপার মিডিল ক্লাস বললেন, আমাদের কিন্তু একটা নিশ্চয়তা আছে। আমরা কিন্তু অতটা ভঙ্গুর নই যতটা ওরা ভঙ্গুর। এবারে হচ্ছে এদের সমস্যাগুলো কিন্তু এই আমাদের মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস থেকে কিন্তু আলাদা। আচ্ছা, এখানে একটু আপনাকে আমি একটা জিনিস আটকাবো। আপনি এই যে অস্থায়িত্ব নিয়ে কথা বলছেন, ভঙ্গুরতা নিয়ে কথা বলছেন, অনিশ্চয়তা নিয়ে কথা বলছেন, কাজের অনিশ্চয়তা, এর প্রত্যেকটি আজকে কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পে কিন্তু রয়েছে। মানে সেখানে ধরুন যারা
মোটা টাকার মাইনে পাচ্ছেন তাদেরও কালকে চাকরিটা নাও থাকতে পারে। ফলে আমি বলছি যে কিন্তু তাদেরকেও তো আমরা পরিযায়ী শ্রমিক বলবো না। না, ওনাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলবো না, কারণ হচ্ছে গিয়ে এটা ইকোনমিক একটা ডিফারেন্স। ওনা এই যে ছেলেরা কাজ করছে, এদের যে সমস্যা, এদের যে লিগ্যাল সমস্যা, কি হেলথের সমস্যা বা এদের এডুকেশন, এদের এডুকেশন কম হওয়ার জন্য এরা নিজেদের সম্পর্কে সচেতন নয়। কিন্তু আমরা যারা বাইরে গিয়ে আইটি সেক্টরে কাজ করছে, কি কর্পোরেটে কাজ করছে বা ব্যাংকে কাজ করছে, ব্যাংকার হিসেবে কাজ করছে, এরা কিন্তু নিজেদের সম্পর্কে সচেতন। এনাদের সমস্যা কিন্তু ডিফারেন্ট ফ্রম যারা হচ্ছে আনঅর্গানাইজড সেক্টরে কাজ করছে। মানে আপনি একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার, এই যে আমরা যারা ব্যাংকার বা কর্পোরেট সেক্টর, আইটি সেক্টরে কাজ করছে, এগুলো কিন্তু অর্গানাইজড সেক্টর। এরা কিন্তু কাজ করছে ওখানে গিয়ে, কেউ হোটেলে, কেউ কারখানায়, পুরোপুরি অসংগঠিত ক্ষেত্র। তো এই জায়গা একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর এই জায়গা যখন ডিফারেন্স হচ্ছে, মানে যখন তাদের ক্ষেত্রে তাদের জবে যদি সিকিউরিটি চলে আসে, তাদের জবে যদি স্থায়িত্ব চলে আসে, যেমন ধরুন একজন ছেলে ওখানে কাজ করতে গেছে সোনার কারিগর হিসেবে, তার কিন্তু জবের কিন্তু সিকিউরিটি নেই। ওকে ওর মালিক যে কোনো টাইমে তাড়িয়ে দিতে পারে, ওর কোনো হেলথের সিকিউরিটি নেই, কোনো ইন্স্যুরেন্স নেই। কিন্তু কালকে ধরুন 10 বছর পরে ওই ছেলেটা নিজের করিতকর্মায়, নিজের ভাগ্যের সহায় ও হয়ে উঠলো একটা দুটো দোকানের মালিক, কিন্তু তখন তাকে কিন্তু আমরা পরিযায়ী শ্রমিক বলবো না। কারণ তার যে তখন সমস্যা হবে, তার যে লিগ্যাল সমস্যা, কি বলুন, হেলথের সমস্যা, ওগুলো কিন্তু এই পরিযায়ী শ্রমিক থেকে ডিফারেন্ট হয়ে যাবে। তো এই জায়গায় পরিযায়ী এবং প্রবাসী, এই জায়গাটা কিন্তু মানে শব্দ দুটো কাছাকাছি, কিন্তু কোথাও না কোথাও একটু শ্রেণীগত বিন্যাসের এবং ব্যবধান থেকে গেছে, এবং এটা আমরা খুব কিন্তু নোয়িংলি বা আননোয়িংলি কিন্তু ইউজ করি। আচ্ছা, তো মানে আমি বলছি তাহলে একজন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের মতো একটা সংগঠনের অন্যতম কি বলবো কাণ্ডারি হিসেবে, তাহলে আপনি কি পরিযায়ী শ্রমিক কতটার ব্যবহারেরই পক্ষে, মানে এই ধরনের মানুষজনের জন্য? আমি সরাসরি, কারণ প্রবাসী যারা আছেন, আচ্ছা, ওনাদের যে সমস্যা, ওনাদের সমস্যা কিন্তু আলাদা। আচ্ছা, ওনারা অনেক সময় কিন্তু আমাদের উপর ডিপেন্ড করেন না। এরকম নয় যে যারা প্রবাসী আছেন, আইটি সেক্টরে কাজ করেন, ওনাদেরকে কোনোদিন আমরা হেল্প করিনি। আমরা করোনার টাইমে এরকমও কাজ করেছি। আইটি সেক্টরে ছেলে কাজ করতে গিয়ে মুম্বাই আটকে পড়েছেন, ওনাদেরকে উদ্ধার করা আমরা কিন্তু করেছি। কিন্তু আমরা কিন্তু একটা ফোকাসড এরিয়াতে কাজ করতে চাইছি, যেখানে হচ্ছে কি আমরা বৃহত্তর না করে, যে যারা সমাজে, যারা শ্রেণী সংগ্রামী করছেন, যারা নিজেরা অসহায়, ওদের পাশে দাঁড়ানোর জন্য পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ হিসাবে আমরা ওনাদের পাশে দাঁড়াচ্ছি আমরা। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাগরিক পড়েন, আমাদের এই পডকাস্ট দেখছেন, তারা জানেন যে নাগরিক এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যারা শুরুর দিন থেকে আজ প্রায় 4.5 বছর হয়ে এলো আমাদের, কোনো রকম কর্পোরেট সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা কিছুই নেয় না। আমাদের ভরসা আপনারাই, অর্থাৎ নাগরিকরাই। আপনাদের উৎসাহে এবং মতামতে আমরা এতদূর পেরিয়ে এসেছি। তাই সেই কথাই আবারও বলবো যে আপনার নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সাধ্যমতো অনুদান পাঠাতে পারেন, এবং নাগরিক যে সুস্থ আলোচনার পরিসর চালিয়ে নিয়ে যেতে চায়, সেই পথে তাদের সাহায্য করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন নাগরিক.net। তো আপনাদের সংগঠনের ব্যাপারে জানতে তো চাইবই কীভাবে আপনারা কাজ করেন। তো তার আগে আমি একদম সাম্প্রতিক কয়েকটা যে হেনস্থার খবর আমাদের কাছে আছে সেগুলো দিয়ে শুরু করছি। 17 নভেম্বরের ঘটনা। ওড়িশার জাজপুর টাউন থানা এলাকার 10 জন শ্রমিককে, বাঙালি শ্রমিককে রাতের বেলা পুলিশ তুলে নিয়ে যায় এবং পরিচয়পত্র থাকা সত্ত্বেও হেনস্থা করে, বাংলাদেশি বলে অবশ্যই। 5 জন মুর্শিদাবাদের, 5 জন পূর্ব মেদিনীপুরের। ঠিক দিন 7 পরে 24 নভেম্বর ওই গঞ্জামের একটা গ্রামে 24 বছরের রুহুল ইসলাম বা রাহুল ইসলাম, ছেলেটির নাম আমার এই মুহূর্তে, মানে দু জায়গায় আমি দুরকম নাম পেলাম আর কি, আপনি ভালো বলতে পারবেন। জয় শ্রীরাম না বলায় গণপিটুনি খেতে হয়, এবং তার 2 বন্ধুর কপালেও একই রকম হেনস্থা জোটে বলে আমি আর একটা সংবাদ মাধ্যমে পড়লাম। এই 3 জন মুর্শিদাবাদের। আবার 3 দিন পরে অর্থাৎ 27 নভেম্বর দেখছি যে নয়াগড়ে, ওড়িশারই নয়াগড়ে 4 জন পরিযায়ী শ্রমিককে পুলিশ 3 দিনের মধ্যে ওড়িশা ছাড়ার নির্দেশ দেয়। এই 4 জন মুর্শিদাবাদের। তো প্রথম ঘটনাটা যারা ভুক্তভোগী ছিলেন তারা হচ্ছে নির্মাণ শ্রমিক, আর বাকি 2 ঘটনার ভুক্তভোগীরা মূলত ফেরি করেন, নানা জিনিস ফেরি করেন, কেউ মশারি, কেউ শীতবস্ত্র ইত্যাদি। এই যে
মানে 3টে ঘটনাতে একটা কমন লিঙ্ক হচ্ছে ওড়িশা, যাজপুর, গঞ্জাম, নয়াগড়। এই যে ওড়িশায় আমরা দেখছি যে এই বছরে শুরু থেকেই বাঙালি শ্রমিকদের ওপর মুহুর্মুহু আক্রমণ নেমে আসছে, এবং সেটা শুধু এমনি ক্ষিপ্ত জনতার তরফেই নয়, প্রশাসনের তরফেও। কারণটা কি, মানে আপনারা কি লক্ষ্য করছেন এই অনুসন্ধান করতে গিয়ে? দেখুন, ওড়িশার সঙ্গে আমাদের সম্পর্ক সেই ঐতিহাসিক এ থেকে, মানে সেই আমাদের শ্রী চৈতন্য দেবের আগে থেকেও আমরা ওড়িশার সঙ্গে, কিন্তু এই যে যে জিনিসটা আপনি বললেন, এরকম নয় যে পরিযায়ী বা ওখানে কাজ করতে আমরা হঠাৎ করে বাঙালিরা গিয়ে হাজির হয়ে গেছে, এরকম না। বাঙালিদের সঙ্গে ওনাদের অর্থনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন, এটা কিন্তু আমাদের অনেক দিনের। ওখান থেকে এখানে অনেকে আসেন ওড়িয়া পাচক, ঠিক তেমনি আমাদের এখান থেকে ফেরিওয়ালা বা আপনি যেরকম বিভিন্ন ধরনের চুড়ির ব্যবসা করা, এগুলো কিন্তু আমাদের এখান থেকে, বা রাজমিস্ত্রির যেগুলো, এগুলো কিন্তু অনেক দিন থেকে দেওয়া নেওয়া হয়। মানে এটা বলতে গেলে আর্থিক একটা দেওয়া নেওয়ার একটা জিনিস হয়। আমি তো একটা জিনিস খুব মনে করি যে পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেশন হচ্ছে আমাদের ইকোনমিক যে কালচার বা ইকোনমিক ব্যাকবোনের একটা কিন্তু পার্ট। আচ্ছা, মাইগ্রেশন যদি না হয় তাহলে যেমন কালচারও কিন্তু মরে যায়, ঠিক তেমনিভাবে ইকোনমিও মারা যাবে। মানে আজকে যদি আমরা পরিযায়ী শ্রমিক বা এই পরিযায়ী যে জিনিসটাকে বা এই যে মাইগ্রেশনটাকে, বাংলা থেকে উড়িষ্যায় যাচ্ছে, বাংলা থেকে গুজরাটে যাচ্ছে, বিহার থেকে বাংলায় আসছে, এই যে একটা সাইকেল, এই সাইকেলটাকে কোথাও যদি আমরা আঘাত করে ভেঙে ফেলি, তাহলে আমরা কিন্তু আমাদের নিজেদের ইকোনমিতে আঘাত মারছি। আচ্ছা, কারণ যে এরকম হতেই পারে না যে পশ্চিমবঙ্গের বা এই একটা এরিয়ারই মানুষই সব কিছু জানবে। আমি উড়িষ্যার ব্যাপারে একটু পরে আসছি আপনার কোশ্চেনে, এই জায়গাটাকে আমি একটু বলে ফেলি যে এরকম নয় যে, যেমন ধরুন মুর্শিদাবাদ হচ্ছে গিয়ে নবাবদের ইতিহাস ওরা বহন করছে, ওখানে একটা টাইমে প্রাসাদ তৈরি হতো। তো এই যে রাজমিস্ত্রি, এত ভালো রাজমিস্ত্রি, দক্ষ রাজমিস্ত্রি কেন এলো? হঠাৎ করে তো ওখানে কেউ ট্রেনিং দিয়ে দেয়নি। কোথাও না কোথাও এই যে ঐতিহাসিক একটা কালচারটাকে ওরা বহন করে নিয়ে আসছে। ঠিক তেমনিভাবে মেদিনীপুরে পটশিল্প বলুন কি মাদুরের শিল্প বলুন, বা উড়িয়াদের রান্না করার মানে যে এই যে দক্ষতা, এগুলো কিন্তু হচ্ছে কি একটা জিনগত বা একটা হচ্ছে কালচারাল একটা হেরিটেজ। এখন মুর্শিদাবাদের সমস্ত, আমি ধরে নিলাম যে মুর্শিদাবাদে আমরা গোটা অল ওভার ইন্ডিয়াতে মাইগ্রেশন বন্ধ করে দিয়েছি, মুর্শিদাবাদের যে রাজমিস্ত্রিরা মুর্শিদাবাদেই থাকছে। তো আপনি কি কাজ দিতে পারবেন? কেউ কাজ দিতে পারবে? একটা গ্রামে 100টা বাড়ির ভিতরে যদি 80টা বাড়ি থেকে রাজমিস্ত্রি থাকে, কে কার বাড়ি বানাবে? নিজেদেরকে বাড়ি বানাতে হবে। ওইটা যদি মাইগ্রেশন না হয়, তাহলে এই যে কর্মদক্ষতার যে আদান প্রদান, এরকম তো না যে পরিযায়ী শ্রমিকরা গেল মানেই হচ্ছে গিয়ে ওখানে ওই কালচারটার একটা আদান প্রদান হচ্ছে। শুধুমাত্র এই রাজমিস্ত্রি নয়, যেমন ধরুন আমাদের এখানে মুটে মজুররাও মাইগ্রেশন আরও একটা কারণে হয়। সেটা হচ্ছে যেমন ধরুন মানে একটা নির্দিষ্ট কারণে কিন্তু মাইগ্রেশন হয় না বা পরিযায়ী শ্রমিক হয় না। একটা জিনিস তো মানতে হবে যে নিজেদের এরিয়াতে একটা চাকরি বাকরির অভাব হয়, বা নিজের যে দক্ষতাটা আছে, ওই দক্ষতার যতটা দক্ষতা আছে ততটা ইনকাম হয় না, ততটা অর্থনৈতিক লাভজনক হয় না বলে ওরা মাইগ্রেট করে। আমরা যে ছেলে এখানে কাজ করছে সে সেম দক্ষতা এখানে যতটা, কারণ এখানে মানে আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আপনার দক্ষতা যতটা দক্ষ এখানে শ্রমিক আছে, ওর যদি ডিমান্ড কম থাকে, সাপ্লাই বেশি হয়ে যায়, তাহলে ওর ডিমান্ড মানে ওর মান কমে মানে অর্থনৈতিকভাবে মান কমে যাবে। তো ওর যখন আছে ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটাকে বাধা দেওয়া যায় না। আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরুন অনেক আনঅর্গানাইজড সেক্টরে যে ছেলেপুলেরা গিয়ে কাজ করে, ও হয়তো ওর নিজের এরিয়াতে কাজ করতে লজ্জা পাবে। আমি এখানে কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক ছেলে ধরুন বাইরে গিয়ে তথাকথিত শ্রেণীগতভাবে কর্মশ্রেণীভাবে উনি হচ্ছেন কি নিচু কোনো কাজ করছেন, ওই কাজটা উনি গ্রামে করবেন না। তো এই মাইগ্রেশনটাও জরুরি। এবারে আপনি বললেন যে উড়িষ্যাতে না, আচ্ছা, মাইগ্রেশনটা জরুরি আপনি যেটা বলছেন, ধরুন এখানে আপনি বলছেন যে ওই কাজটা করতে সেখানে লজ্জা পাবে, অতএব এখানে এক ধরনের ওই কী বলবো সোশ্যাল স্টিগমার কথা আসছে, মানে সামাজিক একটা বাধার কথা আসছে। বা ধরুন আপনি বলছেন যে এখানে
যেহেতু সে সেই শ্রমের মূল্যটা পাচ্ছে না, তাই সে পাচ্ছে। তা আমি বলছি যে যদি তাহলে সেই সামাজিক বাধার জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করি, বা এই যে কাজ নেই বা কাজের বিনিময়ে পর্যাপ্ত অর্থ নেই, এই সমস্যাটা যদি আমরা এখানে অ্যাড্রেস করি, তাহলে তো মাইগ্রেশনের প্রয়োজনটা তাহলে আমরা তো মেটাতে মানে আপনি যেটা বলছেন যে মাইগ্রেশন প্রয়োজন এই কারণে যে দুটো জায়গার মধ্যে একটা আদান প্রদান ঘটবে, না, সাংস্কৃতিক বা আদান সামাজিক যাই হোক, আদান প্রদান মানে ঘটবে না। এদের তো যেতে হচ্ছে তো বাধ্য হয়ে, মানে তো সেই বাধ্যতার জায়গাটা কি না, বাধ্য হয়ে আমি ঠিক বলবো না। এটা তো এই মাইগ্রেশন তো একদিনে হচ্ছে না, না, এটা আদি অনন্তকাল ধরে কিন্তু মাইগ্রেশন হয়ে হ্যাঁ, চলেছে। সেটা তো হচ্ছে। আর মাইগ্রেশন, আমার কথাটা হচ্ছে মাইগ্রেশনটা হচ্ছে আপনি যেটা বলছেন যে এটাকে অ্যাড্রেস করলে, হ্যাঁ অ্যাড্রেস করতে হবে, কিন্তু এর পরেও যে মাইগ্রেশন হবে না এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না। মাইগ্রেশন স্বাভাবিক, মানে আমাদেরকে মেনে নিতে হবে মাইগ্রেশন একটা স্বাভাবিক জিনিস, সেটা তো ঠিক। কিন্তু অতিরিক্ত মাইগ্রেশন স্বাভাবিক নয়। অতিরিক্ত মাইগ্রেশন কিন্তু স্বাভাবিক নয়। এই যে উড়িষ্যার কথা আমরা বারবার বলছি, উড়িষ্যাও কিন্তু মানে আমরা ভারতবর্ষের যদি আমরা মানচিত্র দেখি যে রাজ্যগুলো থেকে মাইগ্রেশন সবচেয়ে বেশি হয়, সেই তার ভেতরে কিন্তু উড়িষ্যাও একটা জলজল করছে, যে উড়িষ্যা কিন্তু মানে ইকোনমিক্যালি যেহেতু পিছিয়ে পড়া একটা রাজ্য, তো ওখান থেকে মাইগ্রেশন কিন্তু মানে ঐতিহাসিক মাইগ্রেশন। এখন আপনি যদি এইভাবে দেখেন, আমাদের এখানে ছেলেরা মাইগ্রেট করে কোথায় যাচ্ছে? কেরালাতে কাজ করছে। কেরালাতে এখন তো আপনিও শুনেছেন হয়তো যে বাঙালি বলে কিন্তু একটা স্ল্যাং হয়ে গেছে ওখানে, কারণ ওখানে এত বাঙালি ওখানে গিয়ে কাজ করছে লেবার হিসেবে। তো আপনি এবারে বলবেন তাহলে কি কেরালা থেকে কি কেরালাতে মাইগ্রেশন হয় না? বাঙালিরা গিয়ে ওখানে মাইগ্রেশন করছে, তাহলে তো অর্থনৈতিকভাবে ওরা খুব মানে শক্তপোক্ত জায়গায় দাঁড়িয়েছে, তাহলে কি কেরালাতে মাইগ্রেশন হয় না? কেরালাতে মাইগ্রেশন হয়। কেরালাতে আপনি খবর নিয়ে দেখুন, ওদের ইকোনমিক স্ট্রাকচারটা দেখুন, ওদের ম্যাক্সিমাম ছেলে কিন্তু মিডল ইস্টে গিয়ে কাজ করছে। গুজরাতে আমি দেখেছি, গুজরাতের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের টেন্ডেন্সি দেখেছি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকা নাহলে ইউকে বা কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে ওদের বসবাস করার একটা টেন্ডেন্সি থাকে। ওদের সবসময় ওই টেন্ডেন্সিটা থাকার জন্য ওদের যে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, কেরালাতে যে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, কি গুজরাতে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, এই ভ্যাকেন্সিটা তো কাউকে না কাউকে একটা দিতে হবে, মানে ওই ভ্যাকেন্সি তো পূরণ করতে হবে। ওই ভ্যাকেন্সিটা পূরণ করছে আমাদের মতো রাজ্য, বিহার, ইউপি, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড বা উড়িষ্যা, যাদের পপুলেশনও বেশি, আমাদের পপুলেশনও বেশি, কিন্তু এই পপুলেশনের এক্সট্রা পপুলেশন গিয়ে ওখানে কাজ করছে। তো এর মানে এই নয় যে যেখানে গিয়ে কাজ করছে, যেখানে আমাদের ছেলেপুলেরা, এই সব এরিয়ার ছেলেরা গিয়ে মানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, যে ওখানকার মানুষ যে মাইগ্রেট করছে না, এটা নয়। মাইগ্রেশন হচ্ছে স্বাভাবিক জিনিস, কিন্তু অতিরিক্ত মাইগ্রেশন কিন্তু স্বাভাবিক নয়। যে এটা কাম্য নয় যে আমাদের এখানকার এডুকেটেড ছেলে, যথেষ্ট শিক্ষিত ছেলে বাধ্য হয়ে ওখানে গিয়ে ওর শিক্ষাগত যোগ্যতা থেকে নিচু কাজ করতে বাধ্য হচ্ছে, ওটা কিন্তু কাম্য নয়। আচ্ছা, বেশ। তো ধরুন মানে আর একটা যেটা হয় যে ধরুন একই রাজ্যের মধ্যে তো মাইগ্রেশন ঘটে, মানে দিনাজপুরের একটা ছেলে কলকাতায় এসে হয়তো কোনো একটা কাজ করতে বাধ্য হলো, বা সেইটাকে আপনারা কিভাবে দেখেন? সেটাকেও কি আপনারা পরিযায়ী শ্রমিক হিসেবে দেখেন? ওটাকেও আমরা পরিযায়ী শ্রমিক হিসেবে ধরি। যেমন ধরুন একটা মেদিনীপুরে, আমি নিজে মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের থেকে একটা ছেলে 150 কিলোমিটার দূরে ভদ্রকে গিয়ে কাজ করছে। আচ্ছা, তাকে কিন্তু আমরা সরকারি হিসেব অনুযায়ী মানে মাইগ্রেটরি লেবার হিসেবে ধরছি, কিন্তু সেই 150 কিলোমিটার এদিকে চলে এলে কলকাতায় চলে আসছে। তো ওকে কলকাতায় যখন কোনো মানে কোনো এই যে হাই রাইজ বিল্ডিংগুলোতে কাজ করছে, সে প্লাম্বার হিসাবে হোক বা কি রাজমিস্ত্রি হিসাবে হোক যে কাজ করছে, তাকে কি আমরা পরিযায়ী শ্রমিক বলবো না? কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ ডেফিনেশন অনুযায়ী আমরা যেভাবে কাজ করি, ওখানে কিন্তু এনারাও পরিযায়ী শ্রমিক। কিন্তু আমাদের সরকারিও একটা গাইডলাইন থাকে, ওনাদেরকেও একটা কাজ করতে হয় ওনাদের গাইডলাইন অনুযায়ী, কারণ ওনাদের যে প্রকল্পগুলো আছে, পরিযায়ী শ্রমিকদের জন্য যে প্রকল্পগুলো আছে, ওগুলোর ইমপ্লিমেন্টেশনের সুবিধের জন্য, কারণ একটা মানে গাইডলাইন থাকা দরকার, না হলে হচ্ছে ইমপ্লিমেন্ট করা খুব অসম্ভব হয়ে যাবে। ওই ইমপ্লিমেন্টেশনের জন্য ওনারা সরকার করে রেখেছেন যে রাজ্যের বাইরে যারা কাজ করছেন, সেটা এরকম হতে পারে যে বর্ডার থেকে 5 কিলোমিটার কি 10 কিলোমিটার দূরে গিয়ে উড়িষ্যায় কাজ করছে, সে কিন্তু পরিযায়ী শ্রমিক হচ্ছে। তো এই জায়গাটাতে হচ্ছে কি যে আমরা কিন্তু এই জায়গায় যে যারাই তার বাড়ি থেকে দূরে কাজ করছে তারাই কিন্তু পরিযায়ী শ্রমিক। তারা যেখানে বিপদে পড়ছে, সে লিগালি কি মেডিকেলি
আমরা কিন্তু ওখানে অ্যাড্রেস করছি। আপনি একটা কোশ্চেন করলেন যেটাকে আমার অ্যাড্রেস করা হয়নি, সেটা হচ্ছে উড়িষ্যাতে কেন হচ্ছে। উড়িষ্যার সঙ্গে তো আমাদের যোগাযোগ অনেক দিনের, কিন্তু এই যে রিসেন্টলি হচ্ছে, আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে আরও বেড়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো একটা স্পেসিফিক কারণের জন্য, বা যে আমরা পিন পয়েন্ট করতে পারি না যে এই একটা কারণের জন্য এইগুলো এত কিছু হচ্ছে, না, এরকম হয় না। অনেকগুলো কারণ মিলিয়ে কিন্তু একটা জিনিস হয়। যেমন ধরুন আমি কিছু জিনিস আমি পয়েন্ট আউট, আমি যেগুলো লক্ষ্য করছি সেগুলো আমি পয়েন্ট আউট করছি। এর আগে বিজেডি সরকার ছিল, বিজেডি সরকারের যে ভোট ব্যাংক বা ওনাদের যে পলিটিক্সের রাজনীতি যে ধরন, ওটা ছিল এক ধরনের, ওর থেকে বিজেপির রাজনীতির ধরন একটু অন্য ধরনের। এর পাশাপাশি এখন আমরা হঠাৎ করে বলতেই পারেন যে আমরা একটা সোশ্যাল মিডিয়ার যুগে ঢুকে গেছি। মানুষ এই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিংটাকেও একটা বিকল্প আর্নিং হিসেবেও লক্ষ্য করছে। কোথাও না কোথাও আমাদের সামাজিকভাবেও বা রাজনীতিকভাবেও আমরা কিন্তু একটা একে মানে বাড়াওয়া দিচ্ছি যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে কিন্তু ইনকাম করা যায়, এটা কিন্তু হচ্ছে। আমি এই পয়েন্টগুলো বলছি, এর কারণগুলো আছে। কারণটা হচ্ছে বিজেপি সরকার আসার পরে বিজেপি সরকার এমনি হচ্ছে কি ওদের বদনাম আছে যে অ্যান্টি মানে সংখ্যালঘু। তো এখন জিনিসটা কি হচ্ছে, বিজেপি সরকার যখন এলো, বিজেডি সরকারে যে মানুষরা ছিলেন 5 বছর মানে ভোটের আগে, তারাই তো আছেন বিজেপি সরকারেও। হঠাৎ করে তো ওনারা তো চেঞ্জ হয়ে যাননি বা মাথার ঘিলু চেঞ্জ হয়ে যায়নি। কিন্তু হচ্ছেটা কি, যখন একটা সরকার আসছে ওর একটা নীতি থাকছে, ওই নীতিতে আপনার যেমন প্রশাসন চলে, ঠিক তেমনিভাবে আপনার সামাজিক একটা দিকও নির্ধারিত হয়। তো এই করতে গিয়ে যখন আমরা দেখছি যে বিজেপি সরকার এসছে, ওরা যখন এর পাশাপাশি কি হয়েছে যে এই সময় আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে, মানে দেশ জুড়ে এসআইআর চালু হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিকভাবে সুচারুভাবে একটা একটা মানে কি বলবো, একটা আবহাওয়া তৈরি করা হয়েছে, গোটা ভারতবর্ষে বাংলাদেশিতে ভরে গেছে। এই যে বাংলাদেশি যে এই যে অনুপ্রবেশকারী গোটাতে হয়ে গেছে, ঘুষপেটিয়া ঢুকে গেছে, এই ওয়ার্ডগুলো যখন নোয়িংলি ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে আমরা বাংলাভাষীরা। কারণ ঘুষপেটিয়া হিসাবে বলা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি। এখানে কিন্তু বলা হচ্ছে না পাকিস্তানি বললে কিন্তু উর্দুভাষীরা কিন্তু ভালনারেবল হবে। কি বলা হচ্ছে না যে পাঞ্জাবি, যে পাকিস্তানে যে পাঞ্জাব আছে ওই পাঞ্জাবি, তাহলে পাঞ্জাবি ভাষারা কিন্তু হবে। কারণ আমরা মানুষেরা তো কোথাও না কোথাও পাশব একটা প্রবৃত্তি কিন্তু আমরা চেপে রেখে আমরা মানুষ হই। আমরা বলি না যে মানুষ হচ্ছে না, মানে পাশব প্রবৃত্তি কিন্তু আমাদের সবার ভেতরে আছে। এইটা অনেক সময় দাঁত নখ বের করে বেরিয়ে আসে যখনই দেখছে যে, এবং মানুষের ধৈর্য খুব কম। এখন বলা হচ্ছে বাংলাদেশি তো ভরে গেছে, উড়িষ্যাতেও এটা হচ্ছে, একটা পলিটিক্যালিও একটা মুভ করা হচ্ছে উড়িষ্যাতে। আমি উড়িষ্যাতে পিন পয়েন্ট করছি। তো মানুষ এবারে ঘুষপেটিয়া কি অনুপ্রবেশকারী কি বাংলাদেশি ডিটেক্ট করবে কি করে? বাংলা ভাষা। এবং আমাদের কোথাও না কোথাও আমরা জিওগ্রাফিক্যালিও আমরা কানেক্টেড বাংলাদেশের সঙ্গে। তো এই যে উড়িষ্যাতে যে বাংলাদেশি ডিটেকশন, এটা রাজনৈতিক সরকারিভাবেও, এবং হচ্ছে গিয়ে যখন সরকারিভাবে একটা স্টেপ নেওয়া হয় তখন মানুষ কিন্তু নতুন উদ্যমে, মানে সাধারণ মানুষ নতুন উদ্যমে ভেসে পড়ে। এমনিতে উড়িষ্যা হচ্ছে গিয়ে নিজেই হচ্ছে গিয়ে দারিদ্রতা নিয়ে ভুগছে অনেক দিন থেকে, এবং নিজেই হচ্ছে গিয়ে বেকারত্বে ভুগছে, মানুষের হাতে কাজও নেই, ওখানে ইয়াং জেনারেশনের হাতে কাজ নেই। এখন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার যুগ। এখন যদি বাংলা ভাষাটা যদি একটা বাংলাদেশি ডিটেক্ট করার একটা ক্রাইটেরিয়া হয়, যেমন খুব ইজি ক্রাইটেরিয়া ভৌগোলিকভাবে, এবং হচ্ছে গিয়ে আমরা যেহেতু ওদের সঙ্গে কানেক্টেড, মানে দেহাবয়বের সঙ্গে, আমাদের সঙ্গে একটা বাংলাদেশি লোকের কিন্তু চেহারা খুব একটা পার্থক্য থাকবে না, থাকার কথাও নয়। তখন এই বাংলা ভাষা দিয়ে যদি ডিটেক্ট করা যায়, তাহলে তো এটা মানে খুব ভালো একটা ইস্যু হয়ে যায় আমাদের, মানে উড়িয়াদের কাছে হচ্ছে যে বাংলা ভাষী মানে বাংলাদেশি ডিটেক্ট করছে, তারপরে হচ্ছে গিয়ে কাগজ দেখতে চাইছে। এই যারা ওখানে কাজ করছেন, ওখানে যারা ফেরিওয়ালা বললেন, ওরা প্রান্তিক মানুষ, ইকোনমিক্যালি ওরা প্রান্তিক, যেমন ঠিক তেমনি হচ্ছে কি প্রান্তিক এরিয়ায় গিয়েও কাজ করেন, যেখানে পুলিশি এবং প্রশাসনিক নজরদারি থাকে না। ওনারা যেখানে ফেরি করছেন, চুড়ি হোক, শীতের কাপড় হোক, যেখানেই ফেরি করছেন, ওখানে কিন্তু পুলিশের খুব একটা নজর নেই। ওই জায়গায় মোরাল পুলিশিং করছে ওখানকার ইয়াং জেনারেশন, যাদের হাতে মোবাইল আছে,
যারা হঠাৎ করে ভাইরাল হওয়ার, আপনি এটা নজরও করেছেন, ওরা নিজেরা মারছে আবার ভিডিও বানাচ্ছে। এরকম না যে আমরা বাঙালিরা গিয়ে ভিডিও বানাচ্ছি বা যে মার খাচ্ছে সে ভিডিও বানাচ্ছে, না। এর মানে কোথাও না কোথাও ভিউজ পাওয়ার একটা লোভ আছে, মানে ছোট্ট ইস্যুকে ওরা বড় করছে। হয়তো এর আগেও ওখানে অনেক দিন ধরে আমার নিজের মেজো দাদু হচ্ছেন গিয়ে ওখানে অনেক দিন ধরে এই কাপড়ের ব্যবসা করেছেন উড়িষ্যাতে। আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে উনি ওখানে কাপড়ের ব্যবসা করছেন। তার মানে কাপড়ের ফেরিওয়ালা, কাপড়, জুতো, চুড়ি, এগুলো কিন্তু মানে অনেক দিন ধরে ওখানে হয়। কিন্তু এখন ছোট্ট একটা ইস্যু ক্রিয়েট করে ওখান থেকে যখন একটা অ্যাটেনশন সিকিং একটা মেন্টালিটি ঢুকে গেছে এই সোশ্যাল মিডিয়ার যুগে, ওখান থেকে কিন্তু ওটা ছোট ঘটনা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ছোট ঘটনাকে বড় করাও হচ্ছে, বড় করে ওটাকে ভিউজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো ওই জন্য কি হচ্ছে, মানুষ হঠাৎ করে তাদের যে পাশব যে একটা চরিত্র আছে এটা কিন্তু বেরিয়ে আসছে। আর সেখানেই এই যে প্রান্তিক মানুষরা প্রান্তিক এরিয়াতে গিয়ে কাজ করছেন, এনাদের নিজেদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকার জন্য এনারা কিন্তু কাগজপত্র নিয়েও ঠিকঠাক করে ঘুরে বেড়াতে পারেন না। আমি একটা ভিডিও দেখছিলাম, ওখানে একটা মানুষ মুসলিম, ওনাকে যখন প্রথমে নাম জিজ্ঞেস করা হলো, উনি কিন্তু ওনার শুধু নাম বলেছেন, টাইটেল বলেননি। ওটা নিয়ে ওনার মার শুরু হয়ে গেল। এই যে মার শুরু হয়ে গেল কারণ উনি কোথাও না ভয় পাচ্ছেন যে আমি এখানে ব্যবসা করছি, আমার আইডেন্টিটি কোথাও না কোথাও আমার লাইফের জন্য রিস্ক হয়ে যেতে পারে। ওখানে যে মুসলিম ফেরিওয়ালা, এই যে যারা কাপড়ের ব্যবসা করছেন কি চুড়ির ব্যবসা করছেন, এরা যে মুসলিম, ওখানকার যে ছেলেরা মারছে ওদেরই দাদুদের বা বাবাদের জিজ্ঞেস করুন, ওরাও জানে যে এরা ম্যাক্সিমামই মুসলিম, বাঙালি মুসলিমরাই এখানে এসে ফেরি করে। এই ফেরির কাজটা ওই যে গ্রামে গিয়ে করছে, ওখানকার ছেলেপুলেরা কিন্তু ওখানে ফেরি করছে না, ওরা হয়তো গিয়ে ওই ফেরিটা গিয়ে করছে গিয়ে গুজরাতে, কি মানে আমি উড়িষ্যারই কথা বলছি, উড়িষ্যার অনেক লেবার আমি গুজরাতে পেয়েছি, অনেক লেবার। তো তার মানে কোথাও হচ্ছে গিয়ে এই যে ভ্যাকেন্টটা তৈরি হচ্ছে, ওরা গুজরাতে চলে যাচ্ছে, তো ওখানে সস্তায় জুতোটা কি ওখানে গ্রামের মায়েদের কাছে বা বোনেদের কাছে, যে বাড়ির কাছে ফেরিওয়ালারা তো বাড়িতে নিয়ে গিয়ে ওদের গাঁঠরি খুলে বসে থাকেন, ওনার গাঁঠরি খুলে ওনাকে এই যে বাড়ির কাছে পৌঁছে যাওয়ার যে ভ্যাকেন্সিটা, এটা ক্রিয়েট হয়েছে কারণ ওখান থেকে মাইগ্রেশন হয়েছে বলে। আর এই মাইগ্রেশনের জন্যই ওনারা ওই ব্যবসাটা করছেন এবং আদি অনন্তকাল ধরে করছেন। তো এখন হঠাৎ করে এই যে রাজনৈতিক এবং সামাজিক এবং সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এই ক্রিয়েশনের জন্য যে এই যে আক্রমণ হচ্ছে, এই আক্রমণটাকে যে বাধা দেওয়ার জন্য, যারা বাধা দেওয়ার জন্য রেসপন্সিবল, আমাদের প্রশাসন, এই প্রশাসন কিন্তু আমার মনে হয় ঠিক সচেতনভাবে বা অসচেতনভাবে বাধা দিচ্ছেন না। এটা পলিটিক্যালি মোটিভেটেড হতে পারে, কারণ ভোট ব্যাংক পলিটিক্স সব জায়গায় চলে। এখন সংখ্যালঘু নির্যাতন একটা ভোট ব্যাংক কিন্তু ক্রিয়েট করে, এটা কিন্তু আমরা স্বীকার করি কি না করি। তো উড়িষ্যাতেও কোথাও না কোথাও এই জিনিসটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে ঐতিহাসিক দিক দিয়ে যদি আমরা দেখতে যাই, এমনিতে হচ্ছে কি বাঙালিদের সঙ্গে উড়িষ্যার আমরা সামাজিক বা সাংস্কৃতিকভাবে অনেকটাই আমরা রিলেটেড থাকলেও ঐতিহাসিকভাবে কোথাও না কোথাও আমাদের ভেতরে কাইন্ড অফ ইগো ক্ল্যাশের মতো আছে। এটা আপনিও লক্ষ্য করে থাকবেন। মানে যেমন ধরুন ব্রিটিশ আমলে, আমি যদি ভুল না হই, ব্রিটিশ আমলে যেহেতু উড়িষ্যা আমাদের, কলকাতা ছিল গিয়ে আমাদের প্রেসিডেন্সিয়াল যেহেতু রাজধানী, ক্যাপিটাল, তো উড়িষ্যাটা ছিল আমাদের আন্ডারে। যেহেতু আমরা বাঙালিরা বরাবরই কিন্তু আমরা একটু শিক্ষা দীক্ষায় একটু কিন্তু এগিয়ে থাকি আমরা, মানে আজকে যা বাংলা ভাবে পরে দিল্লি ভাবে, এই যে এই ধরনের যে একটা কথাবার্তা আছে, বাঙালিরা কিন্তু শিক্ষা দীক্ষায় একটা এগিয়ে থাকে। এটা এখনও কিন্তু আপনি অস্বীকার করবেন না, গুজরাটে কিন্তু লেবারে কাজ করুক, যেখানে সেটা বিহার ইউপির বেশি হলেও সেখানকার লোয়ার ক্লার্ক হোক কি আপার ক্লার্ক হোক, আমি কিন্তু লক্ষ্য করেছি বাঙালিকে। আচ্ছা, এখনও ওই ট্রেডিশনটা আছে, বাঙালি বাবু মানে এই যে কাগজপত্র খুব ভালো করে মেনটেন করেন, এটা কিন্তু একটা আমাদের সুনাম আছে। তো উড়িষ্যাতে যখন ইংরেজরা একটা টাইমে ওখানকার যে প্রশাসনিক কাজবাজ দেখার জন্য অনেক বাঙালি জমিদার, বাঙালি মানে অফিসার এদেরকে ইনফিলট্রেট করিয়েছিল, এবং
ওখানকার ভাষা ওড়িয়া ভাষার ওপরে কিন্তু বাংলা ভাষাকে কিন্তু সরকারি ভাষা একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল 1850 থেকে 1870 এইরকম একটা টাইমে। তারপরে ওদের ওখানে কিন্তু একটা ভাষাগত একটা আন্দোলন সার্জ হয়েছিল, আমি যদি না ভুল হই। তো এই জায়গায় তারপরে হচ্ছে গিয়ে বাংলা ভাষাকে অস্বীকার করে ওড়িয়াকে তুলে আনা, যে ওড়িয়া প্রাইড। তারপরে ধরুন রিসেন্টলি আমাদের রসগোল্লা নিয়ে একটা টানাটানি, তো বা আরও রিসেন্ট আমাদের জগন্নাথ মন্দির নিয়ে, এটা নিয়েও কিন্তু পলিটিক্যালিও একটা টানাটানি চলে গেছে। তো আমরা কিন্তু এটা অস্বীকার করতে পারি না যে এখানে পলিটিক্যালি টানাটানি হচ্ছে, এটা যে আম আদমির উপরে একটা প্রভাব ফেলবে না, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এই জিনিসটাও একটা কিন্তু এখন হচ্ছে যে যেটা আগে ছিল না, যে আমরা কিন্তু এটা আবার মাথা চাড়া দিচ্ছে যে আমরা আমাদের জাতি, আমরা ওড়িয়া স্বাভিমান যে বাঙালি থেকে বেটার, এটা কিন্তু কোথাও না কোথাও একটা উঠে আসছে। মানে সব মিলিয়ে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, কারণ ওদের ওখানে যে গিয়ে কাজ করছে যে ছেলেরা ওখানে বাইরে গিয়ে কাজ করছে না, ওদের অর্থনৈতিক কম্পিটিটর তো আমাদের ছেলেরা হয়ে যাচ্ছে, বাঙালি যে শ্রমিকরা গিয়ে কাজ করছে। তো এই সব মিলিয়ে উড়িষ্যাতে আমাদের বাঙালি গরিব, ফেরিওয়ালা, চুড়িওয়ালা এবং হচ্ছে গিয়ে মানে শ্রমিকরা, এরা ভালনারেবল হয়ে উঠেছে। এবং গত মানে মে মাসে বোধহয় 40 জনকে এরকম ডিটেন করেছিল, তারপরে আবার জুলাই মাসে 444 জনকে ডিটেন করেছিল, তারপরে 277 জনকে ছেড়েছে, এরকম একটা কেন এখনো এই দুদিন আগেই আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি। আচ্ছা, ছাড়িয়ে নিয়ে এসেছি বলতে রীতিমতো পাঞ্জা কষেছি আমরা, যে আমাদেরই টোটাল বীরভূম থেকে 10-12 জনকে তুলেছিল। মানে আমরা তো এরকম করে আছি, আমি রিসেন্ট ঘটনাটা বলছি, এটা হয়েছিল ভদ্রকে। বীরভূম থেকে 10 জনকে তুলেছিল, আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের তুর্কা, আমার পাশের গ্রাম থেকে তুর্কা থেকে একজনকে তুলেছিল, আমার এদিকে হচ্ছে পটাশপুর থেকে 2 জন ভাইকে, এবং এগরা থেকে একজনকে। এদেরকে তুলে ওখানে একটা হাই স্কুলে বা স্কুলে রেখেছিল। তো ওদের ভাষায় এটা ডিটেনশন ক্যাম্প। পুলিশকে আমরা ইনফর্ম করলাম, আমি কোথায় বলছি এখানে গ্যাপ হচ্ছে, আমরা যখন পুলিশকে ইনফর্ম করি, পুলিশ বলছে না আমরা এরকম কোনো ডিটেন করিনি। আমরা যখন ওদের কাছ থেকে ভিডিও নিয়ে ফেলেছিলাম, আমরা ভিডিও যখন ওদেরকে প্রোভাইড করলাম, তখন ওরা বলছে না আমরা পুছতাছ কিলে রাখে। এই যে চেঞ্জ, মানে কোথাও না কোথাও প্রশাসনও কিন্তু এই প্রান্তিক মানুষদের প্রতি ঠিক একটু ইমোশনালি একটু এমপ্যাথি দেখাচ্ছেন না, ওনাদেরকে ওখানে রেখে। প্রশাসন মানে উড়িষ্যা প্রশাসন। আচ্ছা, আমরা তখন প্রশাসনিকভাবে আমাদের প্রশাসন, যে পশ্চিমবঙ্গের প্রশাসন, এমনকি আমাদের চিফ সেক্রেটারি অবধিও ওখানে উড়িষ্যা সরকারের সঙ্গে কিন্তু মানে ওনাদের সঙ্গে এই নিয়ে কোলাবোরেশন করেছেন, যে যেন এইটা নিয়ে খুব হ্যাকেল না করা হয়। আমাদের সরকারও কিন্তু এটা ট্রাই করছে, কিন্তু কোথাও না কোথাও নিম্ন স্তরে, উপরের স্তরে হয়তো কি ওনারা বলছেন যে হ্যাকেল করা হচ্ছে না, কিন্তু কোথাও না কোথাও নিম্ন স্তরের যে পুলিশরা আছেন কি নিম্ন স্তরের প্রশাসনিক যারা আধিকারিক আছেন, ওনারা অতটা এমপ্যাথির সঙ্গে দেখছেন না। মানে একটু গা ছাড়া ভাব আছে। এই 4টে ছেলেকে আমরা যখন মানে আমরা একটা এখানকার ডকুমেন্ট ওখানে আমরা পাঠালাম, ওখানকার পুলিশ অফিসারের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করলাম, এখানকার পুলিশ অফিসার দিয়ে ওনাদেরকে মেল করালাম ওনাদের সমস্ত ডকুমেন্টস, তারপরেও কিন্তু 3-4 দিন ওনাদেরকে ডিটেন করে রাখা হয়েছে। লাস্টে আমরা আমাদের উপর মহল থেকে, এমনকি সামিরুল ইসলাম নিজে যখন উদ্যোগ নিয়ে যখন ওনাদের সঙ্গে প্রশাসনিকভাবে একটা স্টেপ নিলেন, তখন কিন্তু ওদের ছাড় পাওয়া গেল। এবং এদেরকে যখন তুলে আনা হচ্ছে, এটা খুব হচ্ছে যে এমনকি এরকম আমরা ইনসিডেন্ট পেয়েছি যে রান্না করেছে, ওরা তো থাকে একটা ছোট রুমে থাকে, ম্যাক্সিমামই ওরা টাকা বাঁচানোর জন্য যতটা হয়, রান্না করে খাবার খেতে বসেছে, বুঝতে যাচ্ছে, এরকমই সময় ওদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। এমনকি খাবারও মানে খাবার খেতে দেওয়া হচ্ছে না, মানে এরকম আপনি নিউজেও দেখেছেন এটা। তো এই যে সিচুয়েশন, এই যে প্রশাসনের একটা এমপ্যাথি থাকা দরকার, এই এমপ্যাথির আমি কোথাও না কোথাও একটা ল্যাক দেখতে পাচ্ছি। একদম বেসিক মূল্যবোধের জায়গাটাও পুরো নেই। মানে প্রথমে মানুষকে আমাদের আইনে প্রথমে হচ্ছে গিয়ে কি, যে শুধুমাত্র সন্দেহ বসে আপনি কিন্তু ওকে শাস্তি দিতে পারেন না। বেশ, এবার যদি একটু ওড়িশা ছেড়ে যদি ভারতের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকাই, যে হরিয়ানা, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, এখানেও এরকম ঘটনা প্রায়ই ঘটছে। এবং এবছর রাজস্থানেও প্রায় 300 জনকে এরকম ডিটেন করা হয়েছিল। এবং রাজস্থানের অবস্থা খুবই ভয়াবহ, কারণ কিছু বছর আগে আমরা দেখেছি একজন শ্রমিককে পুড়িয়ে মেরে তার ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছিল। তো
রাজস্থানেও বিজেপি শাসিত সরকার চলছে, সেখানেও কি এইটাই কারণ, না মানে আমি এই কারণে জিজ্ঞাসা করছি যে মানে প্রবাসী শ্রমিকদের ওপর আক্রমণটা বরাবর ছিল, এটা আমাকে সেরকমই একজন শ্রমিক একসময় কাজ করতে যেতেন বাইরে, বহু রাজ্যে গিয়েছেন কাজ করতে, তিনি আমাকে বলেছেন, বিশেষ করে তিনি রাউরকেল্লার কথা বলেছিলেন যে কারখানায় কাজ করছি সেই সময় মাফিয়া দলবল দিয়ে চলে এলো, পেটতে চলে এলো যে তোরা এক্ষুনি রাজ্য থেকে বেরিয়ে যায়। কিন্তু সেখানে ওটা ছিল হচ্ছে মানে মাফিয়া রাজ, তার কাজই হচ্ছে ওই লোককে ভয় দেখানো বা এ করা। তো এখন যেটা ঘটছে এটা অত্যন্ত সুসংগঠিতভাবে এবং প্রশাসনিক সাহায্য নিয়ে ব্যাপারটা ঘটছে আর কি। তো আমি বলছি যে তাহলে সেই ক্ষেত্রে কি এই ধরনের ঘটনা যে এইভাবে যে বাড়ছে তার পিছনে কি শুধুমাত্র বিজেপি শাসিত সরকারের এইরকম নীতি দায়ী, না অন্য কিছু? রাজস্থানের দিকে আমি না, এই জায়গায় আমি ডিফার করব। আচ্ছা, যে একটা কারণ দিয়ে তো আমি পুরোপুরি জিনিসটাকে আমি বিশ্লেষণ করতে পারি না। বিজেপি সরকার, বিজেপির যে সরকারি রাজনৈতিক নীতি, এটা ভালনারেবল করে তুলছে পরিযায়ী শ্রমিকদের। এই জায়গায় পরিযায়ী শ্রমিক হিসাবে তো শুধু সংখ্যালঘুরা নেই। উড়িষ্যায় কিন্তু আমার কাছেই ডাটা আছে, আমারই বিধানসভার দুজন হচ্ছে কি হিন্দু ভাইকে কিন্তু পিটিয়েছে। এখন কথা হচ্ছে বিজেপি সরকারের রাজনৈতিক যে নীতি, এটা পরিযায়ী শ্রমিকদেরকে কোথাও না কোথাও ভালনারেবল করে তুলছে। কিন্তু এর মানে এই নয় যে শুধুমাত্র বিজেপি সরকারি ফ্যাক্টর, বা শুধুমাত্র বিজেপি সরকার এখন পাওয়ারে আছে বলেই যে এই জিনিসটা হচ্ছে, এরকমও নয়। এর আগেও কিন্তু হয়েছে, হ্যাঁ, এটা কংগ্রেস সরকারেও হয়েছে। আমি রাজস্থান বা আপনার লুধিয়ানা এই বেল্টের দিকে যদি আমরা দেখি, দেখুন ভারতবর্ষ তো আমাদের একটা বৈচিত্র্যে ভরা দেশ। আমি যদি উড়িষ্যার পার্সপেক্টিভ রাজস্থানকে আমি বিচার করতে যাই তাহলে ভুল হবে। আবার যদি আমি কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালার যদি পার্সপেক্টিভ আমরা যদি এখানকার আমি পাঞ্জাব, লুধিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশকে বিচার করতে যাই তাহলেও ভুল হবে। প্রত্যেকটা জায়গার কিন্তু এসেন্স আলাদা, ওখানকার সামাজিক যে বিল্ড আপ ওটা আলাদা, ওখানকার যে রাজনীতির ধরনও আলাদা। যেমন ধরুন রাজস্থান, লুধিয়ানা ওই দিকে একটা জাত্যাভিমান আছে, মানে ওরা নিজেদের ভেতরে গুর্জর, রাজপুত, ওরা নিজেদের ভেতরেও কিন্তু মারপিট করে। ওদের ভেতরে আবার হচ্ছে বাঙালি আরেক জায়গায় কিন্তু খুব ভালনারেবল হয়ে পড়ে। আমরা বাঙালি সব ধর্ম নির্বিশেষে আমরা কিন্তু হচ্ছে গিয়ে নন ভেজিটেরিয়ান। হ্যাঁ, তারপরে উত্তর ভারতে তারা ভীষণ বিপন্ন, তার মধ্যে রাজস্থানে মেইনলি আমি বলতে গেলে। আচ্ছা, রাজস্থানে কিন্তু এটা কিন্তু বিপন্ন হয়ে পড়ে। আচ্ছা, গুজরাতেও অনেক জায়গায় কিন্তু বিপন্ন হয়। অনেক বাঙালিকে কিন্তু অনেক জায়গায় বাড়ি দিতে একটু কিন্তু বোধ করে, কারণ উন লোক তো মাছ মাংস খাতে হ্যাঁ। এটাও কোথাও না কোথাও ভালনারেবিলিটির কারণ হয়ে দাঁড়ায়। এই জায়গায় যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে হলো কি, পরিযায়ী, বাঙালি, সংখ্যালঘু এবং গরিব, চারটে স্তরেও ভালনারেবল। তাকে তো অ্যাটাক করা তো আরও ইজি হয়ে যাচ্ছে। রাজস্থানে যে এই যে আফরাজুলকে হত্যাকাণ্ড বলুন, আপনি বললেনও যে ভিডিও বানিয়ে ভাইরাল করা হয়েছিল, এই কথাটা, এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু খুব নোটিসিং জিনিস। ভিডিও বানিয়ে কিন্তু ভাইরাল করা হচ্ছে। কোথাও না কোথাও ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া, এটাও কিন্তু একটা মোটিভ থাকছে। কীরকম থাকছে, ওই যে লোকটা শম্ভুলাল, ও কিন্তু ভিডিও বাঙালি পরিযায়ী শ্রমিককেও মেরেছে, ও কিন্তু ওখানকার কোথাও না কোথাও পলিটিক্যালি একটা স্থান পাওয়ার জন্যও করেছে এবং পেয়েছেও। কারণ ওখানকার যে যদি আমরা রাজনীতি দেখি, ওখানকার রাজনীতি হচ্ছে গিয়ে কাস্ট, এবং ওখানকার রাজনীতি হচ্ছে কাস্ট নির্ভর, যেমন ঠিক তেমনিভাবে অর্থ, মানে একটা হচ্ছে কি যেমন গোরক্ষা কমিটি, তারপরে হচ্ছে কি ওদের অনেক কিছু থাকে, হিন্দু সেনানি, এই ধরনের ওদের থাকে। ওদের হচ্ছে গিয়ে নিজেদের যে একটা গোষ্ঠীতে কিন্তু ওরা একটা সংগঠন তৈরি করে ফেলে এবং নিজেরা নিজেদের মাসল পাওয়ার দেখাতে চায় যে কে কতটা শক্তিশালী। মানে কাইন্ড অফ সেই এখনও সেই আগেকার সেই মানে মাসাল পাওয়ার দেখে জমি দখল করার একটা মানে একটা টেন্ডেন্সি আছে ওখানে। তো ওইখানে কি হচ্ছে, ওখানে পাওয়ার বা ক্ষমতা প্রদর্শনের যে প্রবণতাটা বা রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের জন্য ওখানে কিন্তু পাওয়ার দেখাতে হয়। এইখানে হয়ে যাচ্ছে যে ওখানে দারিদ্রতার সঙ্গে ওখানেও বেকারত্বও আছে।
এরকম নয় যে রাজস্থানে এই যে রাজস্থান নিজে বেকারত্বতে বিশাল ভুগছে, এটা আপনি ডাটা দেখুন বিশাল ভুগছে। তো ওই যে বেকারত্ব ইয়ং জেনারেশনের ভেতরে তাড়াতাড়ি আচমকা একটা মানে অ্যাটেনশন পাওয়া, তা থেকে রাজনৈতিক একটা জায়গা দখল করা, সেটা করার জন্য কোথাও না কোথাও এরা এই প্রান্তিক মানুষগুলোকে টার্গেট করে ফেলছে। সেখানে একটা মানুষকে মেরে পুড়িয়ে দেওয়া, রাজস্থানে শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিককে মেরে পুড়িয়ে দেওয়া না, ওরা ওখানে হচ্ছে গিয়ে এমনকি হচ্ছে গিয়ে নিজেদের ধর্মেও হচ্ছে গিয়ে অন্য কাস্টে বিয়ে করে নিলে ওই যে সম্মান রক্ষার্থে নিজের বোনকে পর্যন্ত হত্যা করে দেয়। এটা এইরকম আমাদের এসে গুজরাটেও একটা ঘটনা হয়েছে। তো যেখানে হচ্ছে গিয়ে ওরা নিজেদের সম্মান রক্ষা করার জন্য বা নিজেদের সামাজিক ক্ষমতা প্রদর্শনের জন্য যদি নিজের রক্ত সম্পর্কে ভাই বোনকে যদি হত্যা করতে পারে, সেখানে একটা 1000 কিলোমিটার দূর থেকে যাওয়া একজন গরিব বাঙালি, একজন পরিযায়ী শ্রমিক তো কিছুই না, এটা নস্যি। ওকে মেরে যদি, কারণ দেখুন ও যে মেরে ফেলেছে, ওর যদি মনে ভয় থাকতো যে আমি এতে ধরা পড়লে আমার ফাঁসি হতে পারে, বা আমি ধরা পড়লে আমি এটাকে যে হত্যাটা করলাম এতে আমাকে সামাজিকভাবে একঘরে করে দেবে, এই ভয়টা নিশ্চয়ই ওর ভেতরে ছিল না। ও নিশ্চয়ই ওর ভেতরে এরকম ছিল যে এটা করার পরে আমি একজন মানে শক্তিমান হিসাবে এরিয়াতে আমি প্রতিফলিত হব। এই টেন্ডেন্সি বা এই মানসিকতা ওর ভেতরে আছে বলে, কোথাও না আছে বলে ওই সাহসটা পেয়েছে। না হলে মানুষ খুন করা কিন্তু চারটিখানের কথা না। তো ধরুন আপনি এক্ষুনি যেটা বললেন যে আমাদের যেহেতু ভারত যেহেতু বৈচিত্র্যের দেশ, ফলে একটা অঞ্চল দিয়ে আমি আর একটা অঞ্চলের ভূ রাজনীতি বা তার সেখানকার অবস্থা এটা বিচার করতে পারবো না। এবার আমি যদি দক্ষিণের রাজ্যগুলোর দিকে তাকাই, কর্ণাটকে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা এই বাঙালি শ্রমিক হেনস্থা চলছে, আমরা গত কয়েক বছর ধরে দেখছি। 2022-এর আপনি এক্ষুনি বললেন যে শুধুমাত্র সংখ্যালঘুরা না, হিন্দু শ্রমিকরাও প্রচণ্ড রকম বিপন্নতার মধ্যে পড়েছেন। 22 সালে কর্ণাটকের পলাশ অধিকারী, শুক্লা অধিকারী বর্ধমানে এবং তাদের ছোট বাচ্চা সকলে কিন্তু প্রায় 1 বছর ধরে বন্দী ছিলেন, পরে তারা ছাড়া পেয়েছিলেন। দক্ষিণের দিকের এই যে মানে দক্ষিণের যে রাজনীতিটা সেটা অনেকটাই আলাদা আমাদের উত্তর ভারতীয় রাজনীতির জায়গা থেকে। কর্ণাটকে এই ধরনের এটা কেন হচ্ছে? কর্ণাটকা বলুন, তামিলনাড়ু বলুন, এখানকার রাজনীতি অনেকটা ভাষাগত রাজনীতি, যেটা আমি নর্থের দিকে পাবো না। মানে আপনি এরকম কোনো দিন শোনেননি যে নর্থে রাজস্থানে বলছে যে তুমি রাজস্থানীর একটা কিন্তু ভাষা কিন্তু হিন্দি নয়, ওদের ভাষা কিন্তু একটা রাজস্থানী ভাষা আছে, ওই ভাষা বলছে না কেন তার জন্য মারপিট করছে, এরকম কিন্তু আপনি ঘটনা খুব রেয়ার শুনবেন, আমি তো শুনিনি। আচ্ছা, কিন্তু এটা কর্ণাটকাতে এই ধরনের একটা আছে, বা ধরুন মহারাষ্ট্রতে আছে। মহারাষ্ট্র আবার কর্ণাটক থেকে একটু ডিফারেন্ট আছে। মহারাষ্ট্র প্রচুর মানুষ কাজ করতে যায়। আমি এই জায়গাটাতেও আসবো, আমি আসবো। কর্ণাটকা তামিলনাড়ুর কিন্তু ওদের আবার পলিটিক্সটা কিন্তু অন্য ধরনের। আচ্ছা, এই যে ভাষাগত ওরা পলিটিক্স একটা করে, এই যে আপনি বললেন যে ওদেরকে বাংলাদেশি সন্দেহে যে এতদিন রেখে দিল, এখন দেখুন বাংলাদেশি সন্দেহে যে রেখে দিচ্ছে, এটা হচ্ছে কি কিছুদিন আগে না, এই তো কালকেই ছাড়া পেলো আমাদের কেরালা থেকে একজন, আমাদের ছাড়া পেলেন মিঠুন মণ্ডল। এই যে মিঠুন মণ্ডলকে এতদিন তাহলে জেলে কেন থাকতে হলো? কেরালা সেখানে আবার সিপিএম সরকার, বামপন্থী সরকার, 1 বছর নয়, ওখানে প্রায় 2-3 মাস ধরে থাকতে হলো। তাহলে এই জায়গায়ও একটা জিনিস কি হচ্ছে জানেন তো, এই যে যারা বাইরে কাজ করতে যাচ্ছে, সে মিঠুন মণ্ডল হোক কি রাহুল হোক, এরা বেসিক্যালি প্রান্তিক মানুষ। তারপরে হচ্ছে প্রান্তিকতাটা এদের হচ্ছে গিয়ে ইকোনমিকভাবে যেরকম আছে, অর্থনৈতিকভাবে যেমন, ঠিক তেমনিভাবে সামাজিকভাবেও এরা কিন্তু প্রান্তিক, শিক্ষাগতভাবেও প্রান্তিক। এই মানুষগুলোর কাছে এরা যখন যায়, এদের কাছে আমরা এই এসআইআরও এসছে, এসআইআরে কাজ করতে গিয়ে আমি তো ভুরি দেখলাম এদের নিজেদের সচেতনতা নেই। সচেতনতা কোন জায়গায় নেই? এই যে কাগজপত্র ঠিক করে রাখতে হয়, আমি এই জায়গাটা আসতাম, যাই হোক, এই যে কাগজপত্র যে ঠিক করে রাখতে হয়, এইটুকু সচেতনতা ওনাদের ভেতরে নেই। এটা আমরা আশাও করতে পারি না। কি করে আমরা আশা করতে পারি? আপনি আমাকে একটা বলুন দেখি, একটা আদিবাসী যারা এখানকার মূল নিবাসী, যারা এখানকার মাটি থেকেই উঠে আসা, যাদের মানে বিচরণ বা বড় হয়ে ওঠা হচ্ছে গিয়ে জঙ্গলে একটা টাইমে, এখনও ওনারা নিজেদের কালচারকে বহন করে চলছেন, ওনারা কি ওনাদের পূর্বপুরুষ থেকে কি কাগজ কি মেনটেন করেছেন? বা এই প্রান্তিক গরিব মানুষরা, এরা কি কাগজপত্র কি রেডি করে নিয়ে রেখেছে?
এরা নিজেরাও জানে না, এদের বার্থডে জানে না এদের নিজেদের। সবাই আমি দেখেছি আমাদের আগের প্রজন্ম অবধি গণহারে 1 জানুয়ারিতে জন্ম হয়েছে সবার। স্কুলে ভর্তি হতে গেছে, টিচার মনে হচ্ছে কবে জন্ম বলতে পারেনি, বাবা মা 1 জানুয়ারি দিয়ে দিয়েছে। আমি এখানে ভুরি আমি এরকম এই মানুষগুলো যখন যখন হচ্ছে নামে ভুরি ভুল। এই যে আপনি বললেন মিঠুন মণ্ডল যে কেরালাতে বন্দি ছিল, এর ক্ষেত্রে কি হয়েছিল? এর ক্ষেত্রে হয়েছে যে ডকুমেন্টস ও কিন্তু প্রোভাইড করতে পারেনি। এই যে ডকুমেন্টস জোগাড় করতেও দেরি হয়েছে। এই যে জায়গাটা সব সময় কিন্তু আবার যে এরকম নয় যে বাংলাদেশি সন্দেহে ডিটেইন করলো এবং তার মানে এই নয় যে সরকারিভাবেই, আমি এটা উড়িষ্যাতেও বলবো যে সরকারিভাবেই ওদেরকে জোর ফোর্সফুলি রাখা হচ্ছে ওরা সব কাগজপত্র দেওয়ার জন্য, এটাও নয়। মানে এটা অ্যাবসলিউটলি এইভাবে বললে তো মানে ভুল বলা হবে, মানে তখন আমি বায়াসড হয়ে যাচ্ছি। অনেক সময় আমাদের তরফ থেকে আমাদের এই প্রান্তিক মানুষেরা নিজেদের ডকুমেন্টস কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক ডকুমেন্টস কিন্তু প্রডিউস করতে পারেন না। মিঠুন মণ্ডলের ক্ষেত্রেও তাই হয়েছে, দেরি হয়েছে, তাই ওনার ছাড়া পেতেও দেরি হয়েছে। এবং আমাদের লিগ্যাল সিস্টেমও একটু লেন্দি এবং একটু ধীরে চলো নীতিতে যদি হাঁটেন, মানে ওনারা হাঁটেন, সেই জন্য একটু ওনার দেরিও হয়ে গেছে। মিঠুন মণ্ডলের ক্ষেত্রে উনি আমাদের বাঙালি এবং ভারতবাসী, ওটা প্রমাণ করতেই কোর্টে আমাদের একটু দেরি হয়ে গেছে, সেই জন্য ওনাকে এটা লেন্দি হয়েছে। ঠিক তেমনিভাবে ব্যাঙ্গালোরে হয়েছে। কিন্তু এই একটা জিনিস যে হচ্ছে, আমি আপনাকে প্রথমেও বললাম যে গোটা দেশে এখন একটা হাওয়া চলছে যে ঘুসপেটিয়া ভর গয়া হ্যায় এবং বাংলাদেশিতে ভরে গেছে। এই যে বাংলাদেশি ডিটেকশন চলছে, মানে সে উইচ হান্টিং চলছে। এই উইচ হান্টিংয়ের ক্ষেত্রে আমরা বাংলাভাষী হওয়ার জন্য আমরা কিন্তু কোলেটারাল ড্যামেজের সাক্ষী হচ্ছি, আমরা ওটাতে সাফার করছি। মানে এটা আমরা স্বীকার করি না করি, এটা কিন্তু বাস্তব যে উইচ হান্টিং হচ্ছে। বাংলাভাষী হলে প্রথমেই কিন্তু আমার বন্ধু, আমার ক্লাসমেট, ওর সঙ্গে কালকে পরশুদিনই কথা হচ্ছিল, ও বলল ও পুনেতে কাজ করে, ও পরিযায়ী শ্রমিক, ও তো 3-4টে জায়গায় 3-4টে এতে কাজ করে ফেললো। এখনও ওখানে গিয়ে একটা হোটেলে এখন কাগজ মানে খাতাপত্র লেখার কাজ করছে। ও আমাকে বললো, ভাই জানিস আমি এখানে যখন এলাম প্রথমে জয়েন করার আগে পুলিশ আমাকে বললো যে আপকা আধার কার্ড সে লেকে ভোটার কার্ড সব জমা করে দিজিয়ে। কেন? কারণ ও বাঙালি। ও যদি উড়িষ্যা থেকে হতো, ও যদি বিহার থেকে হতো, ওকে এই কথা বলা হতো না। বিহার থেকে কি ওখানে পরিযায়ী শ্রমিক নেই? বিহার থেকে তো, বিহার তোর বিখ্যাত পরিযায়ী শ্রমিকের জন্য। কিন্তু উইচ হান্টিং কেন বাঙালিদের ধরে করা হচ্ছে? কারণ আমরা বাংলাভাষী, বাংলা ভাষাকে একটা টার্গেট করা হচ্ছে এবং এটা সব টার্গেট হয়ে গেছে। তো ধরুন আমার প্রায় অনেকটাই আলোচনা আমাদের এগিয়েছে, আর কয়েকটা প্রশ্নই আছে। অসম এবং ত্রিপুরা এই দুটো রাজ্য যেখানে বিরাট অংশের বাঙালি বহু বছর ধরে আছেন, মানে তারা জন্মগতভাবে তারা ওই রাজ্যের বাসিন্দা বাঙালি। এই দুই রাজ্যের সঙ্গে যেহেতু বাংলাদেশের সীমানা রয়েছে, ফলে এই দুই রাজ্যে একটা বাঙালি বিদ্বেষ কিন্তু আমরা ঐতিহাসিকভাবে পেয়েছি। বিভিন্ন গণহত্যা ঘটে গেছে বাঙালিদের ওপর দুটো রাজ্য মিলিয়ে। তো ওদের বড় বড় একটা অভিযোগ যে পূর্ববঙ্গ থেকে লোকজন এখানে চলে আসছে, ফলে আমাদের উপর চাপ পড়ে যাচ্ছে ভূমিপুত্র সন্তানদের উপর। এই মুহূর্তে অসম ত্রিপুরাতে মানে এই শ্রমিক হেনস্থার জায়গাটা কী রয়েছে, না সেখানে মূলত পুরোপুরিভাবে বাঙালি বিদ্বেষটাই আপনারা কি পাচ্ছেন? দেখুন, আমরা রিসেন্টলি একটা ঘটনা পেয়েছি যেখানে হচ্ছে ত্রিপুরাতে একটা মুর্শিদাবাদের একজনকে হেনস্থা করা হয়েছে। ওর ভিডিওটাও খুব ভাইরাল হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মানে একটা জিনিসও হচ্ছে না, সমস্ত রাজনৈতিক থেকে সব অর্থনৈতিক সব মিলিয়ে হচ্ছে। এই যে হঠাৎ করে মুর্শিদাবাদে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করে ফেলার করছেন, যেখানে আমি এটাতে খুব ডিটেলসে ঢুকবো না, কিন্তু আমার মনে হয়েছে ঐতিহাসিকভাবে কোনো মানে এটার কোনো রেজেম্বলেন্স নেই হঠাৎ করে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করে ফেলা, যেখানে হচ্ছে যে রাজ্যটাই পরিযায়ী শ্রমিক হিসেবে যেখানকার যে জেলার মানুষেরা গোটা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক হিসেবে এদিক ওদিক মার খাচ্ছে, কারণ হচ্ছে ওদের নিজেদের একটা খাদ্য, বাসস্থান, বস্ত্র কোনো ঠিক ঠিকানা নেই। সেই যেখানে হচ্ছে ওদের একটা ইউনিভার্সিটি ঠিক করে নেই, একটা ভালো হাসপাতাল নেই। প্রত্যেক দিন সকালে লালগোলা প্যাসেঞ্জার হচ্ছে উপচে পড়ে আসে, এখানে এসে ওরা এনআরএস বা পিজিতে মানে লাইন দিয়ে দিনের পর দিন বসে থাকেন। সেইখানে আপনার যখন ক্ষমতা আছে,
আপনার কাছে আর্থিক ক্ষমতা, আপনার কাছে রাজনৈতিক ক্ষমতা, যেখানে হচ্ছে গিয়ে একটা দলের, আপনার দলের সুপ্রিমো এগেনস্টে গিয়ে আপনি ওখানে করছেন, কত কোটি, 200 কোটি কত কোটি একটা বলেছেন, এত কোটি টাকা আমি ইনভেস্ট করার আপনার কাছে ক্ষমতা আছে, তাহলে আপনার কাছে এইটুকু তো ক্ষমতা আছে যে আমার রাজ্যের, আমার জেলার এই যে পরিযায়ী শ্রমিক হিসাবে যে ভাইয়েরা যাচ্ছে, ওদের ওদের গোড়ায় কুঠারাঘাত করার কিন্তু ক্ষমতা আছে, এটা আমি বিশ্বাস করি। আর কোথাও না কোথাও এই জিনিসটাও করেও উনি বিশেষ করে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ভালনারেবল করে ফেললেন। এই যে ত্রিপুরা ঘটনাটা আপনার কাছে জলজ্যান্ত উদাহরণ। তো এখন আপনি যে প্রশ্নটা করলেন যে ত্রিপুরা বা অসম, ত্রিপুরা এবং আসামে ইনফিল্ট্রেশন হয়েছে, এমনকি ডেমোগ্রাফিকও যে চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না, চেঞ্জ হয়েছে। এর জন্য ওখানে ভাষাগত, জাতিগত একটা বিদ্বেষ আছে। তার জন্য হচ্ছে গিয়ে মানে ওখানে গণহত্যাও হয়েছে। কিন্তু একটা কথা হচ্ছে, বাঙালি, বাংলা ভাষী আসামে কাজ করতে গিয়ে যে লাঞ্ছিত হয় না এরকম নয়, কিন্তু তারা সেটাই বাংলা ভাষী বাঙালি পরিযায়ী শ্রমিক হিসাবে যতটা না লাঞ্ছনা করে, তার থেকে বেশি হয়তো বাঙালি বলে করে। কারণ কোথাও না কোথাও ওদের বাংলা, পশ্চিমবঙ্গের বাঙালি কি মানে আসামের বাঙালি কি ত্রিপুরা বাঙালি, তাতে একটা আসামির মানে অসমিয়ার কিন্তু যায় আসে না, ওরা বাঙালির এগেনস্টেই কিন্তু করে। ত্রিপুরাতেও সেম জিনিস। ত্রিপুরাতে তো আমাদের এখান থেকে ওখানে গিয়ে কাজ করেন, কিন্তু আমরা খুব বেশি এরকম কেস পাইনি যে ওখানে মানে লাঞ্ছনা হয়েছে, কিন্তু এখন রিসেন্টলি আমরা পাচ্ছি। তো এর পেছনে ওই যে রাজনৈতিক, অর্থনৈতিক সব কিছু মিলিয়ে আছে, রাজনীতি কোথাও না কোথাও সব কিছুর পেছনে আছে, এটা কিন্তু সব কিছুর একটা দিক নির্দেশ করে দিচ্ছে। তো আপনাদের এই আমি শেষ অবধি এই প্রশ্নটা এলাম যে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ ঠিক কিভাবে কাজ করে, মানে এই ধরনের শ্রমিকদের কল্যাণার্থে তারা কিভাবে কাজ করে আপনাদের? দেখুন, পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ আমাদের একটা সামাজিক সংগঠন। আমরা বেসিক্যালি সরকারের সঙ্গে প্যারালালি, সরকারের সঙ্গে কোলাবোরেশন করে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করি। মানে এরকম নয় যে আমরা ওদের সঙ্গে কোনো মানে লিখিতভাবে কোনো কোলাবোরেশন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনাদের যে কিছু স্কিম আছে, আমরা দুটো জায়গায় আমরা কাজ করি। সরকারি কিছু পরিযায়ী শ্রমিক নিয়ে স্কিম আছে, ওই স্কিমগুলোর পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া। কারণ ওনাদের কাছে এখনও অনেস্টলি বলতে গেলে ওনারা ম্যাক্সিমাম মানুষ জানেনই না যে পরিযায়ী শ্রমিকের জন্য আলাদা একটা মাইগ্রেন্ট লেবার ডেভেলপমেন্ট বোর্ড আছে, ওনাদের জন্য শ্রমশ্রী বা কর্মশ্রী এই ধরনের প্রকল্প আছে, বা ওনাদের কারোর ওখানে অ্যাক্সিডেন্টালি মারা গেলে ওনাদের কী কী কম্পেনসেশন পেতে পারেন, বা ওনাদের বডি আনার ক্ষেত্রে কীভাবে সরকার হেল্প করতে পারে, এগুলো কোনো আইডিয়াই নেই ওনাদের। আমরা এই জায়গায় কাজ করি, এই যে গ্যাপ আছে, এই গ্যাপটাতে আমরা কাজ করি। আমরা সরকারি স্কিম অবধি ওনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সরকার বারবার বলছে যে ওদেরকে রেজিস্ট্রেশন করা, কিন্তু ওনাদের নিজেরাই সচেতন নয়, বা ওনারা জানেন না যে সরকারি খাতায় রেজিস্ট্রেশন না করলে, পরিযায়ী শ্রমিক হিসাবে না রেজিস্ট্রেশন করলে, যে এই যে স্কিমের ফায়দা কিন্তু পাওয়া যায় না। আমরা এই জায়গায় কাজ করি। এরপরে হচ্ছে আমাদের একটা লিগ্যাল সেলও আমরা তৈরি করেছি, মেডিকেল সেলও আমরা তৈরি করেছি। কারণ পরিযায়ী শ্রমিকরা তো দুটো জায়গায় খুব ভালনারেবল। এক নম্বর হচ্ছে বাইরে গিয়ে মার খেয়ে নিচ্ছে বা লিগালি সমস্যায় পড়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে গিয়ে হেলথের ক্ষেত্রে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব দৃষ্টান্তমূলক এবং যুগান্তকারী একটা স্টেপ বা একটা স্কিম, ওটা হচ্ছে স্বাস্থ্যসাথী আছে বলে অনেক প্রান্তিক মানুষ বেঁচে যাচ্ছেন। খুব বড় বড় হার্টের অপারেশনও কিন্তু স্বাস্থ্যসাথীতে হচ্ছে। এই যে স্বাস্থ্যসাথী কার্ডের করে দেওয়া, এনাদের হচ্ছে কি প্রশাসনিকভাবে ওই পরিযায়ী শ্রমিকদের কিন্তু রিচ নেই, ওনারা পৌঁছতে পারেন না। এই জায়গায় ওনাদের কাগজপত্র ঠিক করে দেওয়া, ওনাদের কাছে পৌঁছে যাওয়া, ওনাদেরকে কোন হাসপাতালে অ্যাডমিট করলে ওনাদের ট্রিটমেন্ট আর একটু বেটারমেন্ট হতে পারে, এই যে গাইডেন্স, এটাগুলোও আমরা দিই। ওনারা লিগালি কোথাও কোনো ফেঁসে গেলে, এই যে যেমন ধরুন উড়িষ্যায় যে এতজন যে ফেঁসে যাচ্ছেন, এনাদেরকে লিগাল হেল্প করা ওভার ফোন, এমনকি বাই পার্সন, এগুলোও কিন্তু আমরা কোঅর্ডিনেট করছি।
তারপরে হচ্ছে ওনাদের ওখানে ধরুন কেউ মারা গেলেন, ওনাদের বডি আনার ক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটাও করি। আমরা প্রায় 160-70-এর উপরে আজ অবধি আমরা কিন্তু বডি আনারও ব্যবস্থা করেছি। বা এই যে ধরুন ওখানে গিয়ে শরীর খারাপ হলো, আপনি হয়তো শুনেছেন ব্যাঙ্গালোরে 7 জনের দেহ পুড়ে গেছিল। এই জায়গায় ওনারা প্রথমে কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছিলেন না, ভর্তি হতে একটু সমস্যা হচ্ছিল। এই যে ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোলাবোরেশন করা, ওনাদেরকে চিঠি চাপাটি করা, ওনাদেরকে মেল করা, এখানকার আমরা সর্বদল সমন্বয়ে, কোনো একটা পার্টিকুলার দল নয়, যে রাজ্যে যেরকমভাবে আমরা যে মানে রাজনৈতিক দলের থেকে আমরা সাহায্য পাচ্ছি, আমরা অ্যাপ্রোচ করে ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল রাজনৈতিক নেতার কাছে পৌঁছে ওই যে মানুষগুলোর, ওই প্রান্তিক মানুষগুলোকে যে একটা অ্যাডমিশনের ব্যবস্থা করানো বা ওদের যে বিপদ থেকে তুলে আনা, এই কাজটা আমরা করছি, যেটাতে ওনাদের রিচ নেই। আচ্ছা, ওই রাজনৈতিক নেতাদের বা ওই কোলাবোরেশন করার ক্ষমতা বা অতটুকু শিক্ষা ওনাদের ভেতরে নেই। তো এই জায়গায় আমরা যারা পরিযায়ী শ্রমিকের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, অথবা আমরা পরিযায়ী শ্রমিকের ব্যথা বুঝি বা বোঝার চেষ্টা করি, তারা এই গ্যাপটাতে আমরা কাজ করার চেষ্টা করছি। সে কেউ হচ্ছে গিয়ে এই সংগঠনে এরকম নয় যে শুধুমাত্র শিক্ষিত ছেলেরা আছে। আমাদের সংগঠনে চেন্নাইয়ে যে ছেলেটা এখন লিড করছে, চেন্নাইয়ে কোনো অসুবিধা হলে সে নিজে পরিযায়ী শ্রমিক। তার ভেতরে সে লিড করছে এই কারণ হচ্ছে তাদের ভেতরে ও একটু শিক্ষিত, ও একটু চৌখস, একটু ভালো কথা বলতে পারে, লোকজনকে জোগাড় করতে পারে, একটু নেতৃত্ব দানের ক্ষমতা। হ্যাঁ, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা চাই এবং আমরা যেটা করছি, পরিযায়ী শ্রমিকরা নিজেদের কথা, নিজেদের কষ্টের কথা, নিজেদের বেদনার কথা, নিজেদের গ্যাপের কথা, নিজেদের চাহিদার কথা নিজেরাই বলুক। আমরা ওখানে একটা বেসমেন্ট হিসাবে দাঁড়াতে চাইছি, যেই বেসমেন্টের উপরে ওরা দাঁড়িয়ে নিজেদের হক নিজেরাই আদায় করবে। একদম শেষ প্রশ্ন, যে আমরা দেখেছি যে গত কয়েক বছরে কলকাতার বুকেও বাংলা বলার জন্য কলকাতাবাসীকে হয় কথা শুনতে হয়েছে বা কখনো কখনো শারীরিক হেনস্থারও শিকার হতে হয়েছে। যেমন গত কয়েক মাস আগে কারমাইকেল হোস্টেলের কয়েকজন ছাত্রকে শিয়ালদা বাজারে মারধর খেতে হয়েছে, বা বড় বাজারে 2জন মহিলাকে বাংলা বলার জন্য দোকানিরা হেনস্থা করছে, এরকম ঘটনা ঘটছে। মানে আক্রমণটা এবার আস্তে আস্তে করে আমাদের এই যে মধ্যবিত্ত শ্রেণীর উপরে কিন্তু আক্রমণটা আসছে, এবং সেটা কলকাতাতেই বিক্ষিপ্ত ঘটনা হলো ব্যাপারটা ঘটছে। সেখানে মানে আপনারা কি মনে করছেন যে এই আক্রমণটা, মানে এটাকে আজকে যদি না রোখা হয়, তাহলে এই আক্রমণটা আস্তে আস্তে এই দিকেও ধাবিত হবে, এবং সেক্ষেত্রে আপনাদের সেই ব্যাপারে কোনো কর্মসূচি কি থাকবে? দেখুন, বাংলা ভাষা বলার জন্য যে আক্রমণ, এটা অস্বীকার করার নয়। এখন এই মুহূর্তে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এখন বাংলা ভাষা বলার জন্য যে আক্রমণ হচ্ছে না গোটা ভারতবর্ষ জুড়ে, এটা অস্বীকার করা যায় না। এখন কথা হচ্ছে কলকাতার বুকে যে ইনসিডেন্টগুলো ঘটছে, এটা কোথাও না কোথাও এর সঙ্গে জড়িত। কিন্তু আমি এই জায়গায় একটু ডিফার করব এই কারণে যে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্যই যে সব ইনসিডেন্ট ঘটছে এটাও নয়। অনেক জায়গায় অনেক ছোট পার্সোনাল ঝামেলাগুলো কিন্তু ভাষাগত ঝামেলাতে বা ভাষাগত ঝামেলা হিসেবে রিচ পেয়ে যাচ্ছে। আমি বারবার করে বলছি যে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার জন্য এই জিনিসগুলো একটা ছোট্ট ঘটনা বড় হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া মানে আগুন নিয়ে আমরা খেলছি। কিন্তু আগে যে এইরকম যে একটা নন বেঙ্গলি বাঙালিকে হেনস্থা করতো না, বা একটা নন বেঙ্গলির সঙ্গে একটা বাঙালি মারপিট হতো, এরকম তো নয় যে বাঙালিরা ঝাড়খণ্ডে গিয়ে কাজ করে না বা থাকেন না। আমরা তো হাওয়া বদলের জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের টাইম থেকেই আমরা সাহিত্যে দেখে এসে হাওয়া বদলের জন্য আমরা ওদিকে যেতাম, ওরা ওদের কাজ করার জন্য এখানে আসতো। কিন্তু এইখানে একটা জিনিস আমি বলবো, কোথাও না কোথাও নন বেঙ্গলি আমি বারবার করে স্পেসিফাই করছি, ওরা কোথাও না কোথাও বাঙালিদেরকে একটু অন্য চোখে দেখছে। এর পেছনে কোথাও না কোথাও রাজনৈতিক প্রেক্ষাপটও আছে। রাজনৈতিকভাবেও বিজেপি সরকার কোথাও না কোথাও বাঙালিকে
একটু নিচু দেখানোর চেষ্টা করছে। এটা রাজনৈতিকভাবেও বিজেপি যারা করছেন ওনারাও অস্বীকার করবেন না। এই যে নিচু দেখানোর জায়গায় যারা হিন্দিতে কথা বলছে, একটা খুব টেন্ডেন্সি আপনি লক্ষ্য করেছেন কি, যে একটু আপার ক্লাসের ভেতরে হিন্দি বলার কিন্তু চল চলে এসছে, আগে ইংরেজি বলতো। আমি দেখেছি যারা একটু শিক্ষিত হতেন গ্রামে, তারা বাংলা ছেড়ে বাড়িতে ইংরেজি বলতেন বাচ্চাদের সঙ্গে। আমি কিন্তু এখন একটা খুব ট্রেন্ড দেখছি যে হিন্দি বলাচ্ছে, হিন্দিতে ছেলে মেয়ের সঙ্গে কথা বলছে। এই যে ট্রেন্ডটা, এটা কিন্তু ভয়ানক ট্রেন্ড। এটা আমাদের বাঙালির জাতিসত্তাকে কিন্তু আঘাত করছে। বাঙালির যে জাতিসত্তা, বাঙালি আমরা এই জায়গাটাতে অস্বীকার করতে চলেছি যে আমাদের যে জাতিসত্তা, আমাদের যে সাহিত্য, আমাদের যে সংস্কৃতির একটা যে স্ট্রং বেসমেন্ট আছে, এই জায়গাটায় কোথাও না কোথাও আমরা যারা বাংলা ছেড়ে হিন্দিকে বেটার ভাবছি, আমরা কিন্তু ওটাকে অস্বীকার করে ফেলছি। আর এই যখন আমরা নিজেরা কিছুজন এই জিনিসটাকে একটু ফাউন্ডেশন নড়বড় করছে, আর ওই জায়গায় যারা বাইরে থেকে হিন্দি ভাষী, ওরা আমাদের উপর ডমিনেট করার জন্য একটা আপার হ্যান্ড পেয়ে যাচ্ছেন। ওরা এটাই ভাবছে যে হিন্দি হচ্ছে বেটার দেন বাংলা, তো হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়াটা ওদের কাছে মনে হচ্ছে যে মানে যুক্তিযুক্ত। তো সেই জন্য পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতায় বহুদিন ধরে হিন্দিভাষী এবং বাংলাভাষী পাশাপাশি অনেক দিন ধরে প্রতিবেশী হিসাবে বসবাস করে এসছে। আপনি মেটিয়াবুরুজ দেখতে যান কি, আপনি টালিগঞ্জ দেখুন, বালিগঞ্জ ধরুন, এই যে অভিজাত এরিয়া, আপনি নিউ আলিপুরে দেখুন, অভিজাত এরিয়াতে বলছি, শুধু গরিব, আমি মানে এই গরিব এরিয়াতে বলছি না, পার্ক সার্কাসের কথা বলছি না। পার্ক সার্কাসে যেমন হচ্ছে গিয়ে পাশাপাশি বসবাস করেছে, ঠিক তেমনিভাবে নিউ আলিপুরেও কিন্তু সেই 5 তারা হোটেলের মতো যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলোতেও কিন্তু পাশাপাশি বাঙালি এবং অবাঙালি বসবাস করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে হিন্দি চাপিয়ে দেওয়া, যে হিন্দি হচ্ছে বাংলা থেকে ভালো, আমরা কয়েক যোজন এগিয়ে, এই যে চাপিয়ে দেওয়ার যেটা হচ্ছে, এটা শুধু বাঙালির উপরে হচ্ছে না, এটা তামিলনাড়ুর উপরেও হচ্ছে, এটা কর্ণাটকের উপরে হচ্ছে, এটা কেরালার উপরেও হচ্ছে, যেটার জন্য তামিলনাড়ু, কর্ণাটক এরা কিন্তু ওই জায়গায় রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। এবং আমাদের যে ভাষা সংগঠনগুলো আছে, আমাদের রাজ্যের ভাষা সংগঠনগুলো, ওরাও কোথাও না কোথাও এই রেজিস্ট্যান্সটা কিন্তু ক্রিয়েট করছেন ওনারা। আর এই রেজিস্ট্যান্সটা কিন্তু দরকারও। এই রেজিস্ট্যান্স না থাকলে, আমি এটার মানে বলছি না যে এখানকার মানুষ যারা বাইরে থেকে কাজ করতে আসছেন তাদেরকে মারধর করো। এই যে ভাষা সংগঠনরা এখানে যারা কাজ করতে আসছেন, প্রান্তিক মানুষরা, যা বিহার থেকে যে প্রান্তিক মানুষটা আসছেন, ওদেরকে যে ফিজিক্যালি হ্যাকেল করছেন, ওর এগেনস্টে কিন্তু আমি। কারণ ওই মানুষ ওর পেটের খাতিরে আসছেন, তাকে তার ভাষার জন্য তাকে শারীরিক হেনস্থা করা, এটা কিন্তু উচিত নয়। যে মানুষটা বিহার থেকে এসে এখানে মুটের কাজ করছে, আমি আপনাকে প্রথমেও বললাম, এই গ্যাপটা কিন্তু আদি অনন্তকাল ধরে আছে। আমাদের এখানকার বাঙালি ছেলেরা, আমরা কিন্তু মুটের কাজ করি না বলেই ওরা কিন্তু ওই কায়িক শ্রমের, কম পয়সায় কায়িক শ্রমের কাজগুলো ওরা করে। আমাদের দেখবেন হলুদ ট্যাক্সির ম্যাক্সিমামই হচ্ছে কি বিহারিরা। এটা এখনকার নয়, এখন আমরা সোশ্যাল মিডিয়ায় লিখতে পারি যে ছেয়ে গেছে, না, এটা অনেক দিন থেকেই আছে। কিন্তু এই যে কায়িক শ্রমের যে কাজগুলো যে বিহারিরা করছে এসে এখানে, ওদেরকে ভাষার দিক থেকে তুমি বাংলা বলছো না কেন, হিন্দি বলছো কেন, বাংলা জোর করে চাপিয়ে দিয়ে ওদেরকে মারধর করা, এটা কিন্তু আমরা যেরকম সাপোর্ট করি না, ঠিক তেমনিভাবে আপনি ওখান থেকে এখানে কাজ করতে এসছেন এবং এখানে বাঙালির কালচার, বাঙালি সত্তাকে আপনি অস্বীকার করে আপনাদের যে ভাষা, আপনাদের যে কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, এটাও আমরা স্বীকার করব না। এই জায়গায় আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা কিন্তু রেজিস্ট্যান্স করব। সেটা বাঙালি কোনো সংগঠন, যারা ভাষা সংগঠনরা কাজ করছেন, ওনাদের এই জায়গাটাতে, এই স্ট্যান্ডে আমরা যতক্ষণ না ফিজিক্যালি কোনো টর্চার হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা ওদের সঙ্গে আছি। আমরা মানসিকভাবে এবং হচ্ছে গিয়ে মূল্যবোধের জায়গাটাও যদি আমরা দেখি, ওই জায়গাটাতেও কিন্তু আমরা কিন্তু একটা মানুষকে তার ভাষার জন্য কিন্তু অত্যাচার করতে পারি না। বেশ, আপনি অনেকগুলো বিষয় এখানে আলোচনা হলো, আমাদের লাস্টে একদম আলোচনাটা একটু অন্য একটা গতি পেল আর কি। তো দর্শকরা যারা এই পর্ব দেখলেন, আশা করি এই পর্ব আপনাদের অনেক কিছু ভাবাবে। অনেক রকম বিষয় নিয়ে আজকে আলোচনা হলো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কারণ এখানে তো সব প্রশ্নই চলবে। পর্বটি দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, মন্তব্য করবেন, এছাড়া চ্যানেল সাবস্ক্রাইব
করবেন সেটা তো আমরা বলেই থাকি। আমরা আশা করি এই ধরনের নানা বিষয় নিয়ে আবারও আলোচনা করব। যেমন এই শেষে যে বিষয়টা উঠে এলো যে এই যে ভাষাগত সত্তার ওপর যে আক্রমণ, সেটা নিয়ে হয়তো আমরা একটি দীর্ঘ পর্ব করতে পারি। ততদিন ভালো থাকুন, দেখতে থাকুন, সব প্রশ্ন চলবে। নমস্কার।